আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম আমাদের আজকের ক্লাসে। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? সব ক্লিয়ার কিনা একটু আমাকে জানাই দাও। আরে হ্যাঁ, অনেকদিন পর। আরে তোমাদের সাথে প্রথম ফ্রি ক্লাসটা তো আমি নিছিলাম, এরপরে আবার শেষের দিকের ফ্রি ক্লাসে চলে আসছি। আজকে বায়োলজির মানে সেকেন্ড ক্লাস, এই থার্ড মডিউলের। বলতে পারো যেরকম সেকেন্ড ফ্রি ক্লাস। যাক, সব ক্লিয়ার আছে ফেসবুকে, আমাদের ওয়েব পোর্টালে, সব জায়গায় ক্লিয়ার আছে। তো কি অবস্থা তোমাদের? রোজা কেমন যাচ্ছে বলো? কলেজ তো ছুটি হয়ে গেছে তাই না এখন? ও আচ্ছা, আমাদের হচ্ছে চশমাটা হচ্ছে ই করা হয়নি, সমস্যা নেই। যাই হোক, আসো আমরা হচ্ছে চলতে, আমরা করতে থাকি। হ্যাঁ, স্টুডিও তো অনেকগুলা, যার কারণে হচ্ছে। এটা কোন রুম? মানে আমরা মেডিকেলে যখন থাকতাম, দেখা যায় যে এরকম যখন ফার্স্ট ইয়ার নতুন মেডিকেলে আসে তখন গণরুমের একটা ব্যবস্থা থাকে। ঠিক আছে, যেখানে ফার্স্ট ইয়ারের পোলাপান গুলা সব, অনেকগুলা স্টুডেন্ট একটা রুমের মধ্যে দিয়ে দেওয়া হয় যে নাও থাকো। এটা হচ্ছে শুরুর দিকে কয়েকদিন। তো সেই রুমের কথা চিন্তা করে এটা হচ্ছে আমাদের সেই গণরুম। ঠিক আছে। আহ, বা হচ্ছে স্টুডিও, যেখানে অনেক ইয়েরই ক্লাস হয়। তো আজকে তোমরাও চলে আসলা সেই ক্লাসে। অনেক ব্যাচেরই ক্লাস এখানে হয়। তোমাদের এইচএসসি 24 এর ভাইরা ক্লাস করে, এসএসসির অনেকে ক্লাস করে। তোমরা আজকে করতেছো। আজকে আজকে মেনশন দেওয়ার কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা মনে করাই দেওয়ার কারণে মনে পড়লো। আরে আজকেও তো হচ্ছে আমাদের মনে হয় হচ্ছে মেনশন দেওয়ার সিস্টেম আছে, যে তোমাদের সর্বোচ্চ মেনশন দেওয়া আর হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী, এদের দুইজনকে হচ্ছে আমরা মানে এই থ্রু আউট দা ফ্রি ক্লাস আমরা হচ্ছে গিফট দিচ্ছি। তো আসলে অনেকেই শেয়ার দিচ্ছে, মেনশন দিচ্ছে, পরে হচ্ছে তারপরেও নাকি হচ্ছে গিফট পাচ্ছে না। তাহলে চিন্তা করো যে এরকম অন্যরা কতটা ডেসপারেটলি, মানে গিফট পাওয়ার জন্য কতটা ডেসপারেটলি হচ্ছে শেয়ার দিচ্ছে, বা কত বেশি পরিমাণে শেয়ার দিচ্ছে, যে তোমরা তোমাদের সর্বোচ্চ লেভেলে চেষ্টা করেও আসলে পারতেছো না। জিনিসটা হচ্ছে ওই যে অনেকটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের মতো। সবাই আমরা চেষ্টা করি সর্বোচ্চ লেভেলে, তারপরে দেখা যায় যেরকম সবাই তো চান্স পায় না, তাই না? অনেকটা ওইটার সাথে তোমরা মিলাইতে পারো। তো যাই হোক, সবটা ক্লাসেই মেনশন দেয় তারপরেও পায় না। হ্যাঁ হ্যাঁ, কোটি কোটি পোলা বানাচ্ছে, মানে মেনশন দিয়ে দিচ্ছে, এই জন্য হচ্ছে হয়তো বা পাচ্ছে না। চিন্তার কিছু নাই, যাই হোক। আহ, হ্যাঁ। সমস্যা নেই, পরে দেখেন, সমস্যা নেই। তো যাই হোক, আমরা হচ্ছে যেটা বলতেছিলাম, আমাদের হচ্ছে বন্ধু বান্ধব নাই তাই মেনশন দিতে পারি না। আরে তাহলে তো আর প্যারা নাই, চিল। আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে আসি। আজকে গতদিন আমরা হচ্ছে যেই ক্লাসটা করছিলাম, ওই ক্লাসের কথায় যদি আসি, গত ক্লাসের পড়া পড়া হয়েছে কিনা একটু আমাকে জানাও তো, যে ভাই নাকি শুধু ক্লাসই করা হয়েছে? শুধু কি আগের ক্লাসের পড়াই, খালি ক্লাসই করা হয়েছে, নাকি পড়ালেখাও হয়েছে একটু, নাকি রোজায় ধরছে পড়ারে? আরে আমারই চশমা পড়েছিলাম। টেনশনে পড়ে যাই নিজের জিনিস নিয়ে নিজেই, মানে সংকটে ভুগতেছি তোমাদের কোয়েশ্চেনে। ভালো করে পড়ছো, যাক আলহামদুলিল্লাহ, ক্লাস নোট পড়ছো। সান্দ্রতা গতদিন হচ্ছে আমি বলছিলাম ক্লাসের মধ্যে, যে সান্দ্রতা হচ্ছে আসলে তরল পদার্থের ক্ষেত্রে যে বাধা, মানে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা ঘর্ষণ পাই তাই না, বাধা দানকারী যে বলটা, সেটার বলা হচ্ছে ঘর্ষণ। তরলের ক্ষেত্রে যে বাধা দানকারী বলটা আছে সেটার বলা হয় সান্দ্রতা। ঠিক আছে। আর এল আর্জিনিন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, যে এর আগের দিন আমরা হচ্ছে কাজ তোমাদের অ্যানিমেট করে দেখাইছিলাম। ঠিক আছে, আসো আমরা চলে আসি আমাদের ক্লাসে। আজকের ক্লাসে আমরা শুরু করে ফেলি, আজকে যেহেতু আবার জুম্মার নামাজ আছে, তো আমাদের এই জুম্মার নামাজের আগে তো হচ্ছে একটা শেষ করতে হবে। আগের স্টুডিওতে আমরা আবার ফেরত যাবো, চিন্তার কিছু নাই। ওই স্টুডিওতে আজকে একটু কিছু কাজ চলতেছে, যার কারণে হচ্ছে আজকে আমরা হচ্ছে আপাতত এই ক্লাসটা এই স্টুডিওতে চলে আসি। এখন আসো, আমাদের আজকের ক্লাসে যদি চলে আসি, আমরা হচ্ছে এখানে আজকে শুরু করব। গতদিন আমরা শ্বেত রক্ত লোহিত রক্তকণিকাতে শেষ করছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে শ্বেত রক্তকণিকা দিয়ে। শ্বেত রক্তকণিকার কথা যদি তোমাকে বলা হয়,
তোমার মাথায় যদি একটা শব্দ আসে শ্বেত রক্তকণিকা নিয়ে, সেটা কি একটু আমাকে জানাও তো। যে ভাই শ্বেত রক্তকণিকার কথা বলছেন, এইটা হচ্ছে মাথায় একটা কোশ্চেন আসছে, মানে একটা শব্দই আসে শ্বেত রক্তকণিকা চিন্তা করলে। দাগানো বই তোমরা হচ্ছে ক্লাসে পাস্ট ক্লাসে গেলে পেয়ে যাবা। আজকেরটা এখনো দেই নাই, গত দিনটা দেওয়া আছে। ডিফেন্স, আরে রোগ প্রতিরোধ, সাবাস, দেখছো। তো তোমরা তো সবই পারো, তোমাদের আর কি পড়াবো। প্যাগোসাইটোসিস, ধুর, তোমাদের পড়ানোর আসলে কিছুই নেই। সব যেহেতু পারোই, আমরা তাহলে হচ্ছে একটু গল্প করতে করতেই দেখি, আসলে পড়াবো না, এমনি দেখবো যে কি আছে না আছে আজকে এই আমাদের আজকের পড়ালেখায়। তো প্রথমে দেখো, আমরা হচ্ছে শ্বেত রক্তকণিকা, ওই যে আমরা বলছিলাম না, এক কথায় যদি তুমি হচ্ছে চিন্তা করো যে আসলে শ্বেত রক্তকণিকাকে এক কথায় যদি ডেসক্রাইব করো, জিনিসটা অনেকটা এরকম। এইটা হচ্ছে আমরা এই যে আরামে সারাদিন রাত আরামে শুয়ে আছি, বসে আছি, কাজ করতেছি, কোনো চিন্তা করা লাগতেছে না, অথচ আমাদের বিভিন্ন পরজীবী আছে, বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, এরা কি করতেছে, আমাদের অ্যাটাক করার চেষ্টা করতেছে। আর এইটা হচ্ছে কি আমাদের, এইটা হচ্ছে আমাদের সেই ডাব্লিউবিসি, যে আসলে আমাদের সব এইসব বাধা প্রতিরোধ, মানে প্রতিরোধ করতেছে আর কি, তাই না। এই জিনিসটা, হ্যাঁ, এখন স্বাভাবিকভাবেই একটা সময় তো তারও অবস্থা খারাপ হয়ে যাবে, তখন আমাদের আরো অ্যাটাক করবে। কিন্তু আমাদের যত অ্যাটাক আসতেছে সব এই যে ডিফেন্সে বা হচ্ছে ডিফেন্ড করতেছে হচ্ছে কি আমাদের এই শ্বেত রক্তকণিকা। তো আমাদের ওই যে বললাম না, এক শব্দে যদি ডেসক্রাইব করি, আমাদের কাছে হচ্ছে আমাদের এই শ্বেত রক্তকণিকা হচ্ছে একজন সৈনিক, যে আমাদের পুরা বডির ডিফেন্স সিস্টেমের মেনটেন করতেছে, ঠিক আছে। তো আসো, হ্যাঁ হ্যাঁ, তো আসো আমরা হচ্ছে যে জিনিসটা হচ্ছে পেয়ে গেছি এই এই ব্যাপারে। তো এখন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এই আজকের যে ক্লাসটা আছে, এই ক্লাসের কথা যদি তুমি চিন্তা করো, যে এইখান থেকে আমরা আসলে আজকে প্রি অ্যাসেসমেন্ট যদি চিন্তা করি, কোশ্চেন গুলা, ওইটা নিয়ে আমরা হচ্ছে পরে কথা বলবো। আমাদের প্রথম কথা হচ্ছে যেরকম, এখান থেকে আমরা তাহলে আজকে কি শিখবো, শ্বেত রক্তকণিকা। তোমাদের যদি আমি কিছু কোশ্চেন করি, তোমরা এই যে সৈনিক আমি দেখাচ্ছি না, এই শ্বেত রক্তকণিকার মধ্যে একটা রক্তকণিকা, একটা পার্ট আছে, মানে শ্বেত রক্তকণিকা 5 ধরনের, তার মধ্যে একটা পার্ট আছে। প্রথম কোশ্চেন যদি আমি তোমাদেরকে বলি, বলো তো আণুবীক্ষণিক সৈনিক কাকে বলা হয়, পারো? আণুবীক্ষণিক সৈনিক, কোন সব শ্বেত রক্তকণিকাকে বলা হবে আণুবীক্ষণিক সৈনিক? ক্লাস নোটের সাথে হচ্ছে দাগানো বই আবার আলাদা মার্কস করতে হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যেরকম, ওই আমাদের তো একটা আলাদা সেকশনই আছে দাগানো বইয়ের, ওইখানেই সব দেওয়া থাকে। আরে সাবাস, তোমরা তো আগুন, লিম্ফোসাইট, সব ভেরি গুড। এরপরে এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন যদি আমরা বলি, এই জিনিস যে জিনিসগুলো আমরা আজকেও জানতে পারবো, ওই প্রি অ্যাসেসমেন্টের মতোই, যদি বলা হয় যেরকম রক্ত জমাট বাঁধতে, রক্ত জমাটে সাথে সম্পৃক্ত কোন শ্বেতকণিকা? এমন আমি বলি নাই যে এটা রক্ত জমাট বাঁধায়, কিন্তু রক্ত জমাটের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে কোন শ্বেত রক্তকণিকা। রক্ত জমাট বাঁধার কথা বললে, রক্ত জমাটের কথা বললে মাথায় আসে একটাই, সেটা হচ্ছে অনুচক্রিকা। কিন্তু আমি কিন্তু বলছি যে এটা আসলে শ্বেত কণিকা কোনটা রক্ত জমাটের সাথে সম্পৃক্ত, সেটা জমাট বাঁধাইতে পারে অথবা জমাট বাঁধতে বাধা দিতে পারে, কিন্তু কোনটা সম্পৃক্ত, এইটা একটা কোশ্চেন। তুমি হচ্ছে মাথায় চিন্তা করতে থাকো যে ভাইয়া তাহলে এইটার অ্যান্সার কি হবে, ঠিক আছে। এখন এই জিনিসগুলো, এখন দেখো, আমরা এখানে দেখছি যে ব্যাকটেরিয়া, ভাইরাস আর হচ্ছে পরজীবী, এইগুলোর মধ্যে জেনারেলি পরজীবী গুলা বেশ আকারে বড় হয়। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, আমাদের তো অনেক ধরনের শ্বেত রক্তকণিকা আছে, এই যে পরজীবী আছে যেগুলো আকারে বড়, সেই পরজীবী গুলাকে কি আসলে শ্বেত রক্তকণিকা ধ্বংস করতে পারে? তার মানে পরজীবীকে শ্বেত রক্তকণিকা ধ্বংস করতে পারে কিনা, ধ্বংস করতে পারে কিনা, এই একটা কোশ্চেন। এখন বলো, তাহলে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের আজকের প্রি অ্যাসেসমেন্ট, যে আমরা এই কোশ্চেন গুলারই অ্যান্সার হচ্ছে ভিতরে যেয়ে পেয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এখন আসো, এই জিনিসগুলো আমরা টুকটাক জেনে গেছি, এখন আমরা শ্বেত রক্তকণিকায় চলে আসি। শ্বেত রক্তকণিকা নিয়ে কথা বলতে গেলেই প্রথমে আসলে আমাদের শ্বেত রক্তকণিকার প্রকারভেদ আসবে। তো প্রকারভেদ আমরা পড়বো, তার আগে এটা একটু বৈশিষ্ট্যগুলো দেখে নি, আসলে শ্বেত রক্তকণিকাটা কি। শ্বেত রক্তকণিকা নামের মধ্যে কি আছে, শ্বেত। শ্বেত বলতে আসলে কি বোঝায়, শ্বেত বলতে আসলে সাদা বোঝায়, ঠিক আছে। শ্বেত মানে হচ্ছে সাদা। এখন তুমি যদি চিন্তা করো লিউকো, লিউকো শব্দের অর্থ কি? লিউকো মানে হচ্ছে সাদা বা বর্ণহীন।
সাদাও বোঝায় আবার বর্ণহীনও বোঝায়, ঠিক আছে, সাদা বা বর্ণহীন, ঠিক আছে। আর সাইট মানে কি? কোষ। তাহলে আমরা এর আগের দিন পাইছিলাম ইরাইথ্রোসাইট, যেখানে ইরাইথ্রো শব্দের অর্থ ছিল হচ্ছে লাল, সেখান থেকে লোহিত রক্তকণিকা আসছে। এখানে শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে লিউকো মানে হচ্ছে সাদা বা হচ্ছে বর্ণহীন, সেখান থেকে আসতেছে লিউকোসাইট, এইটা পেলাম। এখন আসো, গতদিন আমরা পড়ছিলাম লোহিত রক্তকণিকার ক্ষেত্রে, বলতো ওদের ক্ষেত্রে ওরা কি নিউক্লিয়াস যুক্ত ছিল নাকি ছিল না? হ্যাঁ হ্যাঁ, অণুজীবটা পড়ছিল, যে এটা হচ্ছে এখন কাজে লাগতেছে, যে পরজীবী, ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী এগুলা ছিল না, ছিল না, ভেরি গুড। ফেসবুকেও পোলাপান বলতেছে। ওরে, তাহলে দেখো, এখন আমি যারা যারা বলছে যে ছিল না, আমি কোশ্চেন কি করছিলাম, লোহিত রক্তকণিকায় কি নিউক্লিয়াস ছিল? তোমরা বলছো যে ছিল না। আসলে ছিল না অ্যান্সারটা কি কারেক্ট? তুমি নিজে এখন অ্যান্সার দাও তো। এই যে দেখো, এখন হচ্ছে আস্তে আস্তে অ্যান্সার আসতেছে, বলতেছে নিউক্লিয়াস বিহীন। এক সময় ছিল মানে হচ্ছে স্পেসিফিক ভাবে বলতে হবে, আমরা বলবো যে পরিণত অবস্থায় ছিল না। অপরিণত অবস্থায় ইরেথ্রো ব্লাস্ট ছিল যখন, তখন নিউক্লিয়াস ছিল না, টুক করে বেরোয় গেছিল যে ওই জিনিসটা। তাহলে ওই অপরিণত অবস্থায় ছিল, কিন্তু পরিণত অবস্থায় ছিল না। আর এই শ্বেত রক্তকণিকা পরিণত অবস্থায়ও কি নিউক্লিয়াস যুক্ত। এবং এই নিউক্লিয়াস গুলার যদি কথা চিন্তা করো, কিছু ক্ষেত্রে এইগুলা নিউক্লিয়াস গুলা খণ্ডও থাকে, খণ্ড খণ্ড থাকে, তার মানে কয়েকটা খণ্ড বিশিষ্ট, ঠিক আছে। তার মানে এরা নিউক্লিয়াস যুক্ত এবং কতগুলা খণ্ড বিশিষ্ট। এটাই যদি তোমাদেরকে আমি দেখাই, আসো আমাদের এই যে এখানে ক্লোজে যদি তুমি আসো, ক্লোজের ক্ষেত্রে দেখবা, এই যে এইটার ক্ষেত্রে দেখো, এইটা হচ্ছে একটা শ্বেত রক্তকণিকা। এই যে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের একটা শ্বেত রক্ত কণিকা। এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটার এখানে দেখো তিনটা খণ্ড দেখতে পাচ্ছ। আবার এটার ক্ষেত্রে দেখো দুইটা খণ্ড দেখতে পাচ্ছ, এইখানেও দুইটা খণ্ড দেখতে পাচ্ছ। এইগুলাতে কিন্তু আবার খণ্ড নাই, ঠিক আছে। এই নিউক্লিয়াস গুলাতে কি খণ্ড নাই। তাহলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা বলতেছি যে এই নিউক্লিয়াস গুলা, কিছু কিছু ক্ষেত্রে এই নিউক্লিয়াস গুলা খণ্ড খণ্ড যুক্ত। এরপর আসো, এদের আকৃতি, আকৃতি হচ্ছে অনিয়তাকার। এইটার কথা যদি তুমি চিন্তা করো, লোহিত রক্তকণিকার আকৃতি কেমন ছিল তোমরা একটু জানাও তো। গতদিনই আমরা পড়ছিলাম যে লোহিত রক্তকণিকার আকৃতি কেমন ছিল। ওরে, ফেসবুকে হচ্ছে ধুমায় খালি শেয়ারই চলতেছে। অ্যান্সার পরে হবে ভাই, আগে শেয়ার দিয়ে নি। ভেরি গুড, দ্বি অবতল ছিল, তাই না? দ্বি অবতল ছিল। এটার ক্ষেত্রে দ্বি অবতল নাই, এরা অনিয়তাকার। ইভেন এদের আকৃতি চেঞ্জ হয়। এখন তুমি নিজেই চিন্তা করে বলো তো, কেন এদের আকৃতি অনিয়তাকার, মানে চেঞ্জেবল বা হচ্ছে চেঞ্জ হচ্ছে, নির্দিষ্ট কোনো আকৃতি নাই কেন? তুমি কমন সেন্স দিয়ে মাথায় খাটাও তো, যে কেন আসলে নাই। কারণ এদের কাজ কি? এদের কাজ হচ্ছে জীবাণু ভক্ষণ করা, জীবাণু ধ্বংস করে ফেলা। জীবাণু খেয়ে ফেলবে, তো এই যে খেয়ে ফেলবে, ভক্ষণ করবে, ধ্বংস করে ফেলবে, এই কাজগুলা করার জন্য দেখা যাবে তারা সবসময় তো লোহিত ইয়ের মধ্যে থাকবে, রক্তবাহিকার মধ্যে থাকবে তা না, বিভিন্ন টিস্যুতেও যাওয়া লাগে তাদের। তো এত কাজগুলা করতেছে, এইসব কাজের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দরকার না? একটা নির্দিষ্ট আকার হয়ে বসে আছে, মনে করো আমার মতো ভোটকা হয়ে বসে রয়েছে, যা এরপর আর কিছু জানি না, আমি আর চিকন হবই না, আমি এইরকমই থাকবো। এখন আমি সব রাস্তা দিয়ে কি যাইতে পারবো? চিপা চাপা গলি দেখা গেলো আটকাই গেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে সমস্যা। সেকেন্ড কথা হচ্ছে, দেখা গেল যে এরকম আমি আর মোটাও হবো না, এইটুকুই থাকবো। তাহলে এখন আমি আর অনেক বেশি ভক্ষণ করা দরকার, জীবাণু ভক্ষণ করে ফেললাম, তাহলে এখন সেইগুলো ভক্ষণ করলে আমার জায়গা দিতে হবে না সেগুলা, তাহলে আমি ফ্লেক্সিবল না, তাহলে কি হবে এরকম। ওদের ক্ষেত্রে এত কাজ যেহেতু করা লাগতেছে, এই কাজগুলোর ক্ষেত্রে ওদের একটু ফ্লেক্সিবিলিটি দরকার, এই জন্য ওদের আকৃতিটা কেমন হচ্ছে, অনিয়তাকার হচ্ছে, ক্লিয়ার। আর ওদের ক্ষেত্রে বর্ণহীন হয়। কেন বর্ণহীন হয় বলো তো ভাইয়া? কারণ ওরা কি অক্সিজেন পরিবহন করে? করে না, করে লোহিত রক্তকণিকা। অক্সিজেন পরিবহন করার জন্য কাকে দরকার? হিমোগ্লোবিনকে দরকার। এদের কি হিমোগ্লোবিন আছে? নাই। হিমোগ্লোবিন না থাকার কারণে, এরা হিমোগ্লোবিন বিহীন হওয়ার কারণে এরা কি হয়, বর্ণহীন হয়, ঠিক আছে। তার মানে এই জন্য এরা কালারটা এরকম। আর এদের সংখ্যায় কত থাকে? এদের সংখ্যায় প্রতি ঘন মিলিলিটারে থাকে হচ্ছে 4,000 থেকে 11,000 সংখ্যক, গড়ে 7,500। এই মানটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ঠিক আছে। এই মানটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এখন তোমরা নিজেরাই চিন্তা করো তো, এটা তো পূর্ণবয়স্কের কথা চিন্তা করছে। আমাদের এইখানে লোহিত রক্তকণিকার মতো আলাদা আলাদা বয়সের ক্ষেত্রে হিসাব নাই, বেঁচে গেছো, ইনফরমেশন একটু কম মনে রাখা লাগতেছে। কোশ্চেন হচ্ছে, তুমি লোহিত রক্তকণিকার কথা চিন্তা করো তো, কতটুক ছিল লোহিত রক্তকণিকা প্রতি ঘন মিলিলিটার রক্তে? অক্সিজেনের রক্তের জন্য না, বলছি যেরকম আমাদের ওই
যেটা তোমাদের বলতেছিলাম, হিমোগ্লোবিনের কারণে হচ্ছে লাল হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিনের কারণে লাল হয়। 50 থেকে 54 লাখ, ভেরি গুড। তাহলে 50 থেকে 54 লাখ যদি তুমি চিন্তা করো, যে এভারেজে 50 থেকে 54 লাখ যদি হচ্ছে পুরুষের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম, ওইখানে লাখে হিসাব হচ্ছে, আর এখানে হিসাব হচ্ছে হাজারে, তাও আবার কি 4 থেকে 11 হাজার। তাহলে এখন তুমি চিন্তা করো, এই শ্বেত রক্তকণিকা প্রচুর গরিব না, সংখ্যায় অনেক কম। তাহলে এই যে শ্বেত রক্তকণিকা 4,000 থেকে 11,000 এদের লিমিট। তাহলে এখন তুমি যদি চিন্তা করো, তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে লোহিত রক্তকণিকা, আরবিসি আর ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা, এই দুইটার অনুপাত যদি করা হয়, তাহলে অনুপাতটা কেমন হবে তুমি চিন্তা করো তো। এটার অনুপাত আনুমানিক ভাবে ধরলে দেখা যায় যেরকম 600:1। এইটা হচ্ছে আমাদের এই ডাব্লিউবিসি আর আরবিসির অনুপাত, কারণ ওইটা লাখের হিসাবে হচ্ছে আর এটা হাজারের হিসাবে হচ্ছে, ঠিক আছে। তাহলে এদের অনুপাত কত? 600:1। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন এই হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার টুকটাক যে হিসাব নিকাশ। এখন কথা হচ্ছে, তোমাদের একটা কথা আমি বলছিলাম, যে দেখা যায়, মনে করো তুমি চিন্তা করো যে তোমার এইটা হচ্ছে তোমার রক্তবাহিকা, এই রক্তবাহিকার মধ্যে হচ্ছে কি তোমার রক্ত আছে, এখানে রক্ত আছে। এখন ধরে নাও তোমার এই আশেপাশে কিছু টিস্যু আছে, ঠিক আছে। এখন এই আশেপাশে কিছু টিস্যু আছে, রক্তবাহিকার আশেপাশে তো টিস্যু থাকে বা কোষ থাকে। এখন এইখানে যে শ্বেত রক্তকণিকাটা আছে, ধরে নিলাম তোমার এই ইনফেকশন বা হচ্ছে তোমার ভাইরাস ব্যাকটেরিয়া এইগুলা এই টিস্যুর এইখানটায় আসছে। এখন ওইটা তো রক্তের মধ্যে তো ইনফেকশনটা যায় নাই বা প্রতিরোধ যে করবে, তাইলে এইটার বিরুদ্ধে কি আমাদের শ্বেত রক্তকণিকা কাজ করতে পারবে না? পারবে। সে কি করবে? এই শ্বেত রক্তকণিকাটা সুন্দর করে এই দিক দিয়ে চিপা চাপা দিয়ে বের হয়ে এসে এইখানে এসে এটারে অ্যাটাক করবে। তাহলে চিন্তা করো তো, শ্বেত রক্তকণিকা কি শুধু রক্তের মধ্যেই প্রতিরক্ষা দিচ্ছে, রক্তের বাইরে এসেও প্রতিরক্ষা দিচ্ছে না? তার মানে সে এক এক জায়গায় এক এক ভ্রমণের উপর আছে। তাহলে এই যে তার এক এক জায়গায় যে হচ্ছে সে কাজ করতেছে, প্রতিরক্ষা দিচ্ছে, এই জন্য এই শ্বেত রক্তকণিকাকে আমরা বলতেছি কি, ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী। সে কি? ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এমসিকিউর আরেকটা পয়েন্ট, যে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী বলা হয় কাকে। ঠিক আছে? এটা হচ্ছে শ্বেত রক্তকণিকাকে। তাহলে এইখান থেকে আমাদের এইখানে পেয়ে গেছি যে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী বলতে কি বুঝাচ্ছি। তাহলে এই পেজ থেকে আমরা যা পড়লাম এটা একটু রিক্যাপ করি। বলছি হচ্ছে এটা সাদা বা বর্ণহীন, সেই জন্য এদেরকে লিউকোসাইট বলতেছি। কেন বর্ণহীন? কারণ এদের হিমোগ্লোবিন নাই, এটা আমরা পেয়ে গেছি। এবার নিউক্লিয়াসে আসো। নিউক্লিয়াসের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে নিউক্লিয়াস যুক্ত, এবং সেই নিউক্লিয়াসের কিছু কিছু ক্ষেত্রে খন্ড খন্ড থাকে, ঠিক আছে, খন্ডযুক্ত। সংখ্যা আমরা পরে দেখতেছি। এরপরে এদের আকৃতিটা কেমন? অনিয়তাকার। কেন অনিয়তাকার? আমরা দেখছি যে এর যেহেতু এই রক্তবাহিকা থেকে বের হয়ে যাওয়া লাগতেছে, বিভিন্ন খাবার মানে জীবাণু ভক্ষণ করা লাগতেছে, এর ক্ষেত্রে আকৃতিটা ফ্লেক্সিবল হইতে হয়। এটা পেয়ে গেছি। আর এদের সংখ্যা কেমন? 4,000 থেকে 11,000, যেটা লোহিত রক্তকণিকার সাথে যদি অনুপাত করো 600:1 হয়। কোনটা এমসিকিউতে আসবে, কোনটা সিকিউতে আসবে, এইটা আমরা পেয়ে গেছি। এই লোহিত রক্তকণিকা খন্ড খন্ড হয় কেন? লোহিত রক্তকণিকা তো খন্ড খন্ডই না, লোহিত রক্তকণিকা তো দ্বি অবতল। ঠিক আছে? তাইলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এইখান থেকে পেয়ে গেছি। এখন আসো আমরা হচ্ছে এটার প্রকারভেদে আসি। শ্বেত রক্তকণিকার প্রকারভেদ যদি তুমি করো, এটা দুই ভাগে ভাগ করা যায়। কিসের উপর ভিত্তি করে? শ্বেত রক্তকণিকাতে তুমি যখন মাইক্রোস্কোপের নিচে দেখবা, দেখবা কিছু রক্তকণিকার মধ্যে দানা দানা আছে, আর কিছুগুলোর মধ্যে দানা দানা নাই। তার মানে এইটা আমরা ভাগ করতেছি আসলে কিসের উপর ভিত্তি করে? দানার উপর ভিত্তি করে, দানার উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে, দানার উপস্থিতি অনুপস্থিতি। ঠিক আছে? এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে ভাগ করছি। কয় টাইপের আছে? দুই টাইপের, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, একটা অ্যাগ্রানুলোসাইট। এখন নামগুলা কিভাবে আসছে ভাইয়া, খেয়াল করো। আমরা যদি বলি সাইট, সাইট শব্দের অর্থ কি? সাইট হচ্ছে কোষ, আমরা জানি, তাই তো? এমন একটা কোষ। গ্র্যানিউল, গ্র্যানিউল মানে হচ্ছে কি জানো? গ্র্যানিউল মানে হচ্ছে দানা। গ্র্যানিউল মানে কি? গ্র্যানিউল মানে হচ্ছে দানা। তার মানে এমন একটা কোষ যেটার মধ্যে দানা আছে। তার মানে আমরা বলতে পারি গ্র্যানুলোসাইট হচ্ছে দানা যুক্ত কোষ বা দানায় পূর্ণ কোষ। আর অ্যাগ্রানুলোসাইট, গ্র্যানুল মানে তো দানা তুমি জেনে গেছো, সাইট মানে কোষ জেনে গেছো। শব্দের অর্থ কি? মানে হচ্ছে নাই। তার মানে নাই দানা কোষ। তার মানে যেই কোষে দানা নাই তাদেরকে আমরা বলতেছি অ্যাগ্রানুলোসাইট।
আর যেই কোষে দানাযুক্ত সেগুলোকে বলতেছি গ্র্যানুলোসাইট। এখন তাহলে দানাযুক্ত কোষ আর অদানাদার কোষ, এইটাও আমরা বলতে পারি গ্র্যানুলোসাইটের বাংলা হচ্ছে দানাদার কোষ, দানাদার শ্বেতরক্ত কণিকা। আর অ্যাগ্রানুলোসাইটের বাংলা নাম হচ্ছে অদানাদার শ্বেতরক্ত কণিকা। ঠিক আছে, এইটা আমরা পেয়ে গেছি, বাংলাও পেয়ে গেছি। এবার আসো আমাদের এই যে আমাদের শ্বেতরক্ত কণিকা আছে দানাদার, এটার উদাহরণ কি কি মনে রাখবা? এটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল আর হচ্ছে বেসোফিল, তিনটা। আর অদানাদারের ক্ষেত্রে উদাহরণ আছে প্রকারভেদ দুই ধরনের, মনোসাইট আর লিম্ফোসাইট। তার মানে টোটাল 5 ধরনের শ্বেতরক্ত কণিকা আমরা পাই। দানাদার হচ্ছে 3 ধরনের আর অদানাদার হচ্ছে 2 ধরনের। এখন আসো মনে রাখবা কি হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসে নিচের কোনটি দানাদার কোনটি অদানাদার, মেডিকেল এডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এখন এইগুলো মনে রাখা খুবই খুবই সহজ। তুমি চিন্তা করো তো, মনে করো এই হচ্ছে একটা শ্বেতরক্ত কণিকা, শ্বেতরক্ত কণিকার মধ্যে কি হয়েছে, এই শ্বেতরক্ত কণিকাটা এই যে এরকম দানা দানা দেখতে পাচ্ছ। এখন যদি এরকম বলা হয় যে শ্বেতরক্ত কণিকাটা দানায় পূর্ণ, তার মানে সেটা তো দানাদার। আর যদি দানা না থাকতো তাহলে অদানাদার। এখন দানায় পূর্ণ বলছি আমি, তাই না? এটা হচ্ছে কি দানায় পূর্ণ থাকে, দানায় পূর্ণ, সেই জন্য হচ্ছে দানাদার বা গ্র্যানুলোসাইট। পূর্ণর ইংলিশ কি? পূর্ণর ইংলিশ হচ্ছে ফিল। ওই যে বলা না, ফিল্ড উইথ গ্র্যানিউল, তার মানে হচ্ছে দানায় পূর্ণ মানে ফিল্ড উইথ গ্র্যানিউল। তাহলে যেই নামের মধ্যে ফিল আছে সেইগুলাই হচ্ছে আমাদের দানাদার। তার মানে ইউসিনোফিল, বেসোফিল আর হচ্ছে নিউট্রোফিল। ক্লিয়ার? তাহলে এই যে দানাদার, দানায় পূর্ণ, দানায় ফিল আপ আছে, যেটা যেটা দানা দিয়ে ফিল আপ আছে সেটার মধ্যে ফিল শব্দটা থাকবে। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেছো গ্র্যানুলোসাইট গুলো হচ্ছে দানায় ফিল আপ থাকে, সেই জন্য নামের মধ্যে ফিল আছে। ক্লিয়ার? আর বাকি যেগুলোর মধ্যে নামের মধ্যে কোনো ফিল নাই, এই ফিল আবার ওই যে ফিল, আহারে কি ফিল করতেছি আমি, শ্বেত রক্তকণিকা ভাই অনেক ফিল করতেছি, ওই ফিল না। ঠিক আছে, এইটা হচ্ছে পূর্ণ সেই ফিল। ঠিক আছে, এফ ডাবল ই ফিল না। পরে দেখা যাবে যেরকম তোমরা বায়োলজি প্রচুর ফিল করা শুরু করছো, আরে জীবনটা কত সুন্দর, তাই না? তো তা তো ফিল করো না, এই ফিলটা অ্যাটলিস্ট করো। তার মানে আমাদের দানায় পূর্ণ মানে হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল আর হচ্ছে নিউট্রোফিল এগুলা। আর মনোসাইট আর লিম্ফোসাইট এইগুলো হচ্ছে আমাদের অদানাদার। এখন এই লিম্ফোসাইটটাকে আবার 3টা ভাগে ভাগ করি। এখন কথা হচ্ছে ভাই এখানে 2টা ভাগের কথা বলা আছে। কি? এখানে আমরা বলতেছি লিম্ফোসাইট হচ্ছে টি লিম্ফোসাইট আর হচ্ছে বি লিম্ফোসাইট, যেটাকে টি সেল আর বি সেল বলা হয়। তার মানে টি লিম্ফোসাইট আর হচ্ছে বি লিম্ফোসাইট। এছাড়া আরেকটা আছে, সেটা কি? তোমরা এই চ্যাপ্টারে দেখা যাবে যেরকম তোমাদের নতুন যাদের বই আছে, একেবারে নতুন যাদের বই, তাদের ক্ষেত্রে দেখবা যেরকম তোমরা এইখানে যে তুমি হচ্ছে এইখানে পাবা যে নতুন বইয়ের ক্ষেত্রে তুমি হচ্ছে পাবা যে আরো এক ধরনের আছে, সেটা কি বলতো? বলো। ওরে, ইউসিনোফিল, ন্যাচারাল কিলার সেল, ভেরি গুড। যাদের নতুন বই একেবারে তারা পাবা হচ্ছে আরেক ধরনের লিম্ফোসাইট আছে, যেটাকে আমরা হচ্ছে এন কে সেল বলতেছি। ঠিক আছে, এন কে সেল বলতেছি। এখন এই লিম্ফোসাইটই তুমি আবার যখন প্রতিরক্ষা চ্যাপ্টারে যাবা, ওই চ্যাপ্টারে যে যখন পড়তে যাবা তখন দেখবা শুধু টি সেল আর বি সেলের কথা বলছে, লিম্ফোসাইট 2 ধরনের। আসলে এইটা আবার এন কে সেলের কথা বলছে কিন্তু আলাদা পার্টে, লিম্ফোসাইটের মধ্যে আর কি দেয় নাই। তো আমরা আসলে মনে রাখবো লিম্ফোসাইট 3 ধরনের, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং আমাদের এন কে সেল। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমরা তিনটাই মনে রাখবো, টি সেল, বি সেল আর হচ্ছে এন কে সেল, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আর এন কে বা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে, এইগুলা নিয়ে আমরা ডিটেলস পড়ালেখা করব ওই প্রতিরক্ষা চ্যাপ্টারে। এইখানে আমাদের আর এটা নিয়ে টুকটাক পড়ালেখা পরের হিসাব, সেটা আমরা পরে দেখতেছি। এখন আসো আমাদের এই হচ্ছে এই শ্বেত রক্তকণিকা গুলা, তাহলে এই শ্বেত রক্তকণিকা গুলার ডিটেলসে যদি আমরা ঢুকে যাই, তাহলে চলো আমরা হচ্ছে এই ডিটেলসে ঢুকবো। তার আগে এই শ্বেত রক্তকণিকার একটা কুইজ আছে, দিনাজপুর বোর্ড 21-এ আসছে। বলছে শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত, রোগ প্রতিরোধ করে, হিমোগ্লোবিন যুক্ত, নিচের কোনটি সঠিক? এইটার অ্যান্সার দাও। যারা যারা ফেসবুকে আছো তারা কুইজের অ্যান্সার তো আসলে বলে দিতে পারবে না, কুইজে দিতে পারবে না, তোমরা ফেসবুকে কমেন্টের মাধ্যমে দাও। আর যারা তো আমাদের ওয়েবে আছো তারা তো জানোই কিভাবে অ্যান্সার দিতে হয়। আমরা হচ্ছে ক্রস করে দিই ভাই, ওইটা একটু ক্রস করে দিই, তা নাহলে পোলাপান অ্যান্সার দেখে সুন্দর দাগানো শুরু করে দেয় মনের আনন্দে।
ভেরি গুড। তাহলে হচ্ছে দেখো, তোমরা ম্যাক্সিমাম কারেক্ট আনসার দিছো, দেখে হোক না দেখে হোক, যেভাবেই দিছো, আলহামদুলিল্লাহ। এই চিন্তা করো, যারা যারা রোজা রাখছো, রোজা রেখে আবার ওই ফেসবুকে সুন্দর করে দেখে অ্যান্সার দিয়ে দিচ্ছ, রোজা কি হালকা হচ্ছে? চিন্তা করো তো এই ধরনের কাজে। তাহলে আমরা এই ধরনের কাজ করবো না। ওই এই খাইছে রে, কোয়েশ্চেন করছে সি হইলো না কেন? এটাই সায়েন্স। আরে ইজি না তো, এখন বোর্ড যদি ইজি কোয়েশ্চেন করে আমরা কি করতাম বলো? আমরা তো এরপরও চিন্তার কিছু না, আমাদের তো এই চ্যাপ্টার শেষে ওয়ান শট দুইটা ক্লাস আছে, একটা ওয়ান শট সিকিউ, ওয়ান শট এমসিকিউ। ওইখানে বোর্ডের যত কোয়েশ্চেন আছে সব দেখবো, এডমিশন টেস্টের যত কোয়েশ্চেন আছে সব দেখবো। তো দেখা যাক কত কঠিন আর করতে পারে, মানে ক্লাসের বাইরে থেকে তো আর কিছু আসবে না ইনশাল্লাহ। তো এখানে দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, হ্যাঁ এটা ঠিক আছে। রোগ প্রতিরোধ করে, এটাও ঠিক আছে, কিন্তু হিমোগ্লোবিন আছে নাই, তার মানে কারেক্ট আনসার হচ্ছে এক নাম্বার, মানে এক আর দুই, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন আসো আমরা নেক্সট যদি চলে আসি, এই যে শ্বেত রক্তকণিকা গুলো আছে এইগুলার কিছু ডেসক্রিপশনে আসি। তো আমরা প্রথমে বলছি যে আমাদের তিনটা থাকবে শ্বেত রক্তকণিকা, সেটা কি? ডানায় পূর্ণ। এখন তুমি যদি এখানে খেয়াল করো, তাহলে তুমি আমাদের এই যে এখানে যে ডামিগুলো দেওয়া রাখা আছে, এইগুলাতেই তুমি হচ্ছে দেখেই বলে দিতে পারবা যে দানাদার কোনগুলা আর অদানাদার কোনগুলা, মানে হচ্ছে গ্র্যানুলোসাইট কোনগুলা আর অ্যাগ্রানুলোসাইট কোনগুলা। এইখান থেকে তুমি যদি এই তিনটাতে শুধু ফোকাস করি আমরা, এই তিনটাই হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়বে? এই তিনটাই হচ্ছে আমাদের দানাদারের মধ্যে পড়বে, তাই না? তাহলে দানাদারের মধ্যে পড়লে তুমি একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি একটু ক্লোজে আসি আর একটু, এই তিনটা, এই তিনটা দানা কি একই রকম নাকি ভিন্নতা পাওয়া যায় বলো তো? দানায় ভিন্নতা কেমন, নিউক্লিয়াসে ভিন্নতা কেমন, এইটা একটু যদি তুমি বলো, দেখি কে কে কি বলতে পারো। হ্যাঁ, দানাদার তিনটা, দানাযুক্ত নিরা ডিফারেন্ট কালারের, ভেরি গুড। এটা একটা ডিফারেন্স বলতে পারছো। আরেকটা ডিফারেন্স কি সেটা বলো। না না, দানা রাইবোজোম না, দানা রাইবোজোম না, এদের রাইবোজোম নাই। এদের নিউক্লিয়াসেও কিন্তু পার্থক্য আছে, খেয়াল করে দেখো তো। এই যে এই অংশগুলো কিন্তু নিউক্লিয়াস, আগেই বলছিলাম নিউক্লিয়াসের গঠনে পার্থক্য আছে না? নিউক্লিয়াসের গঠনে, ঠিক আছে। দানার কালার ভিন্ন, আর হচ্ছে নিউক্লিয়াসের গঠন ভিন্ন, এই দুইটা ভিন্নতা। এই দুইটা ভিন্নতার উপর ভিত্তি করে আমরা যে এখানে দেখো নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেজোফিল, এগুলাকে তুমি যখন হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দেখবা, এইরকম দেখা যায় মাইক্রোস্কোপের নিচে। এগুলো হচ্ছে লাল লাল, মানে লোহিত রক্তকণিকার মাঝখানে মাঝখানে এই যে এইগুলো হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা, এরকম তোমরা হচ্ছে মাইক্রোস্কোপের নিচে যদি দেখো এরকম দেখা যায় অনেকটা। তো এই মাইক্রোস্কোপের নিচে তোমাদের এখন আপাতত দেখা লাগতেছে না, আমরা সামনাসামনি তোমাদের বানাই নিয়ে আসছি। এখন দেখো আমাদের নিউট্রোফিল, নিউট্রোফিলটাতে তুমি কি কালার দেখবা আসলে ভাইয়া? নিউট্রোফিল নামের মধ্যেই দেখো, নিউট্রোফিল নাম থেকেই কিছু জিনিস তুমি পাবা। কি? নিউট্রোফিল, নিউ দিয়ে মনে রাখবা হচ্ছে নিউমেরাস। এখন তোমরা আমাকে অ্যান্সার দাও, নিউমেরাস মানে কি? তোমরা তো রুদ্র ভাইয়ের ক্লাস করো ইংলিশে, এখন বলবা যে এরকম রুদ্র ভাইয়ের বলবা যে কি ক্লাস করান ধুমধাম, সিফাত ভাই ইংলিশের বাংলা জিজ্ঞেস করে, দোষ সব সিফাত ভাই। এখন বলো যে আমাদের নিউমেরাসের বাংলা কি? নিউমেরাসের বাংলা এখন বিরাট কঠিন কোশ্চেন করে ফেলছি নাকি? কালকে গ্রামার পড়াইছে এই জন্য নিউমেরাসের বাংলা পারবো না? এর কি একটা অবস্থা, বিপদে পড়ে গেলাম তো। নিউমেরাস অনেক, হ্যাঁ নিউমেরাস মানে হচ্ছে অনেক, ঠিক আছে। তো আমাদের এইখান থেকে আসলে একটা জিনিস মনে রাখবো, আমাদের নিউট্রোফিলটা নিউমেরাস মানে অনেক। তার মানে নিউট্রোফিল, যদি তুমি চিন্তা করো শ্বেত রক্তকণিকা তো 4 থেকে 11,000 থাকবে, তার মধ্যে 5 ধরনের আছে, এই 5 ধরনের মধ্যে সবচেয়ে বেশি থাকবে হচ্ছে আমাদের এই নিউট্রোফিল, ঠিক আছে। তাহলে সেইখান থেকে নিউমেরাস দিয়ে মনে রাখবা যে এটা হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি সংখ্যায় কে থাকতেছে?
আমাদের নিউট্রোফিল থাকতেছে। এটা নিউমেরাস দিয়ে আরেকটা জিনিস মনে রাখবা, এটায় নিউমেরাস সংখ্যক মানে বেশি সংখ্যক কি আছে, বেশি সংখ্যক ওই নিউক্লিয়াসের খণ্ডও বেশি। তার মানে নিউক্লিয়াসের খণ্ডও বেশি কোথায়, নিউক্লিয়াসের খণ্ড বেশি হচ্ছে আমাদের এই নিউট্রোফিলে। তার মানে নিউট্রোফিলে যা কিছু আছে সব বেশি বেশি, সে কি করতেছে নিউক্লিয়াসের খণ্ডও বেশি। এই নিউক্লিয়াসের সরি নিউট্রিওফিলের মধ্যে এই সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে শ্বেত রক্তকণিকা নিউট্রোফিল। এছাড়া আরো একটা জিনিস মনে রাখবা, নিউট্রো শব্দটা আসছে নিউট্রাল থেকে। নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ, নিউট্রাল আমাদের নিরপেক্ষ। এই যে নিউট্রাল সে নিরপেক্ষ কেন, কারণ তুমি যখন মাইক্রোস্কোপের নিচে রঞ্জক পদার্থ দিয়ে মনে করো দেখতেছো, কালার করে দেখার চেষ্টা করতেছো, এই যে আমরা তো মাইক্রোস্কোপের নিচে যখন দেখি একটু কিছু কেমিক্যাল ইউজ করা লাগে, কালার ইউজ করা লাগে যাতে ভালোভাবে দেখতে পারি। তো কালার ইউজ করে দেখলে নিউট্রোফিলটা নিউট্রাল দেখায়, কোনো আলাদা কোনো কালার দেখা যায় না। তার মানে এটা বর্ণ নিরপেক্ষ একটা দানা দেয়, নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ, এই জন্য এটা নিউট্রাল বা বর্ণ নিরপেক্ষ দানা দেয়। এবং বলছিলাম এদের ক্ষেত্রে নিউক্লিয়াসের খণ্ড কি, নিউমেরাস সংখ্যক মানে বেশি। খেয়াল করে দেখো যাদের নিউক্লিয়াসের খণ্ড আছে সেই খণ্ডগুলো কয়টা করে, দুই করে। খেয়াল করো, দুই করে, সব জায়গায় দুই করে আছে। তো তুমি বর্ণনা লেখার ক্ষেত্রে কিভাবে লিখবা, দুই তো তুমি শিওর, খালি নিউমেরাস সংখ্যক আছে নিউট্রোফিলে, তার মানে 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট হচ্ছে নিউট্রোফিলে, বাকি সব জায়গায় 2 খণ্ড। দুই সব জায়গায় আছে, নিউট্রোফিল যেহেতু নিউমেরাস 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস যুক্ত হচ্ছে আমাদের এই নিউট্রোফিল। 2টা হইতে পারে, 3টা হইতে পারে, 4টা হইতে পারে, 5টা হইতে পারে। ঠিক আছে, তুমি চিনবা কিভাবে, যেটাতে কালার বর্ণ নিরপেক্ষ হয়। তার মানে তুমি আলাদা কোনো নীল বা লাল কালার পাবা না, নীল বা লাল ছাড়া যে কোনো কালার যদি তুমি দেখো সেটা হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে, কারণ কি, ওই যে তুমি একটা অ্যাসিডিক দ্রবণ দাও বা ক্ষারীয় দ্রবণ দাও, লিটমাস পেপার টেস্ট করছিলা না তোমরা, জানো যে এই অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে ক্ষার দিলে হচ্ছে নীল হয়, অ্যাসিড দিলে হচ্ছে লাল হয়। তো আমাদের এই ইউসিনোফিল আর বেসোফিল সেইটাই হবে, কিন্তু কোনটা হবে না সেটা হচ্ছে নিউট্রোফিল। এটা অ্যাসিড বা ক্ষার দিলে কোনো কালার চেঞ্জ হয় না। তাহলে এইখান থেকে আমরা পেয়ে গেছি ক্লিয়ার। তাহলে এখন আসো আমাদের, হ্যাঁ তোমরা, আমরা তো দেখা যায় যেরকম যখন তোমরা মেডিকেলে আসবা তখন এগুলো দেখতে পাবা, চিন্তার কিছু নাই। এখন আসো এইখানে এই জিনিসটা, এই 2 থেকে 7 খণ্ড, এটা হচ্ছে পুরানো বই। ঠিক আছে, আফরিন জাহান পূর্ণ, তোমার যে বইটা আছে এটা একটু পুরানো, একেবারে লেটেস্ট বই যদি তুমি দেখো এখানে দেখবা যে 2 থেকে 5 খণ্ড। তোমারটা ভুল না, তোমার যে তুমি যে বলছো 2 থেকে 7 খণ্ড, এটাও আসলে আছে, সেটা পুরানো বই এডিশনে, আমরা নতুন এডিশনেরটা পড়বো। এটা গেল। তার মানে নিউক্লিয়াসের হিসাব শেষ। যে কোনো জায়গায় যদি বলে 2 আছে, বেশি আছে কোথায়, 2 থেকে 5টা আছে নিউট্রোফিলে। আর এবার কালারের হিসাবে আসছি, নিউট্রোফিল নিউট্রাল কালারের হয়। ইউসিনোফিল যদি আসো আর বেজোফিল আসো, বেজোফিল নামের মধ্যেই কি আছে, বেজ মানে হচ্ছে ক্ষার। বেজ মানে কি, বেজ মানে হচ্ছে ক্ষার। এইটা আর জিজ্ঞেস করলাম না, কারণ জিম ভাইয়া তোমাদের পড়াইছে। কারণ বায়োলজি ক্লাসে যদি এসে আমি জিম ভাইয়ের পড়া ধরা শুরু করি, রুদ্র ভাইয়ের পড়া ধরা শুরু করি, এটা আসলে বিপদ। তো আমাদের এই বেজ হচ্ছে ক্ষার। তো এই যে এটার ক্ষেত্রে আমরা জানি ক্ষার দিলে লিটমাস পেপারে কালার কি হয়, বলো, এই তোমরা এবার বলো। পরীক্ষায় কোনটা লিখবা, পরীক্ষায় নতুন বইয়ে যেটা আছে সেটা লিখবা। নীল, নীল, ভেরি গুড। তার মানে এইগুলা আমাদের ক্ষার দিলে এই যে ক্ষারাসক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে, তার মানে এটা হচ্ছে কি নীল বর্ণ ধারণ করবে। তাহলে এখন তুমি নিজেই জানো এটা যদি নীল বর্ণ ধারণ করে, আর বাকি আছে আরেকটা কালার লাল, যেটা অ্যাসিডিক, তার মানে এই যে অম্লধর্মী হলে এটা হচ্ছে কি লাল বর্ণ ধারণ করে, সেই রঞ্জকটার নাম হচ্ছে ইউসিন রঞ্জক। ইউসিন রঞ্জক, সেই জন্য নাম আসছে ইউসিনোফিল। ইউসিন রঞ্জকে এটা লাল হচ্ছে, আর এখানে ক্ষার দিলে ইউসিন রঞ্জকটা হচ্ছে অম্লধর্মী, আর এখানে ক্ষার দিলে বেজোফিল হয়ে যাচ্ছে নীল। এখন আর কালার নিয়ে ঝামেলা হওয়ার কথা না, নিউট্রোফিল নিউট্রাল, বেজ মানে ক্ষার, ক্ষার দিলে নীল হবে লিটমাস পেপার, তাহলে ক্ষারাসক্ত হয়ে নীল হচ্ছে। আর অম্লধর্মী যেটা ইউসিন, সেটা দিলে হচ্ছে লাল হচ্ছে ইউসিনোফিল। এখন এই যে গঠন, এইটা সম্পর্কে আশা করি তোমাদের ক্লিয়ার ধারণা হয়ে গেছে। এবার আসলে ক্লোজ আসি, খুব বেশি, যত বেশি ক্লোজ, রুদ্র ভাই কি মইনুল ভাইয়া, ওরে হ্যাঁ, একই একই। দেখো আমাদের এই যে এই তিনটার কথা যদি তুমি চিন্তা করো, ঠিক আছে, এই তিনটার কথা যদি তুমি চিন্তা করো, এইখান থেকে তুমি, আমি যদি বলি এইটা মার্ক করছি, এই মার্ক করছি, এইটা তাহলে কি কালার হবে বলো তো, এটা কোনটা হবে, এই তিনটার মধ্যে আমি যেটা মার্ক করছি এইটা কি হবে বলো।
আমি যেটা মার্ক করতেছি এই যে এটা বেজোফিল, বেজোফিল, ভেরি গুড। তার মানে হচ্ছে এইটা হচ্ছে বেজোফিল। কেন? কারণ এখানে দানাগুলা খেয়াল করো তো, এই দানাগুলো দেখো সব হচ্ছে এই যে আমাদের ব্লু 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 ব্লু, নীল দানা, নীল দানা, তাই না? নীল দানা এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে ক্ষারাসক্ত হয়ে নীল হয়ে গেছে। এইটা তাইলে তুমি চিন্তা করো এটা কি, এটা কি হবে? এটা হবে হচ্ছে ইউসিনোফিল। দেখো ইউসিনোফিল, এই যে ভেরি গুড, ইউসিন রঞ্জকে এগুলা লাল হয়ে গেছে। ক্লিয়ার? এইবার তুমি যখন এইখানে আসবা, তোমার প্রথম ইন্ডিকেশন, তুমি দানা ছাড়াও বুঝে গেছো এটা কি হবে। এই দানা ছাড়াও তুমি এটাকে নিউট্রোফিল বলতে পারবা, কেন বলো তো? দানা ছাড়াও, এটা কি তুমি দানার হিসাব ছাড়াও তুমি এটাকে নিউট্রোফিল কেন বলতে পারবা? দানার হিসাব ছাড়াও এটাকে নিউট্রোফিল বলতে পারবা কেন? কারণ খন্ড বেশি, নিউক্লিয়াসের খন্ড দুইয়ের বেশি। ভেরি গুড, এটা একটা কারেক্ট অ্যান্সার। সেকেন্ড কথা হচ্ছে, এবার দানায় আসো, দানা দেখো না লাল না নীল, তার মানে এটা হচ্ছে আমাদের বর্ণহীন, এটা হচ্ছে আমাদের নিউট্রোফিল। তাহলে দেখো এখন তুমি নিজেই এখন দেখে, ছবি দেখে বা হচ্ছে যে কোনো জায়গা থেকে তুমি এখন বুঝে বলে দিতে পারবা যে কোনটা কোন ধরনের শ্বেত রক্ত কণিকা। ক্লিয়ার? এইটাই আমরা চেনার জন্য হচ্ছে এই জিনিসটা সহজ করে নিয়ে আসছি। এবার আসো আমাদের মনোসাইট এবং লিম্ফোসাইটে যদি আসি। ঠিক আছে? মনোসাইটের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, মনো, মনো মানে কি? মনো মানে হচ্ছে এক, তাই না? এই মনোসাইট সে একাই 100। ঠিক আছে? সে দুমা একাই হচ্ছে, দেখা যায় যেরকম যে শ্বেত রক্তকণিকা গুলা তোমাদের বলছিলাম যেরকম আহ সে টিস্যুতে যখন অ্যাটাক হবে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা পরজীবী দিয়ে, সে রক্তবাহিকা ত্যাগ করে সুন্দর করে চলে যেতে পারে। ওইটা নিউট্রোফিলও পারে, আবার এই মনোসাইটও পারে। মনোসাইট কি? একাই 100। সে মনে করো ওই মানে তোমার যেটা বলা হয় যে রাধে সে চুলও বাঁধে, এই মনোসাইট হচ্ছে অনেকটা সেরকম। নিউট্রোফিলও একই কাজ করতে পারে, মনোসাইটও পারে। সে কি করে? সে রক্তবাহিকার মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রতিরক্ষা দিতে পারে, আবার রক্তবাহিকার আশপাশ দিয়ে বেরোয় বিভিন্ন টিস্যুতে চলে যায়। এই মনোসাইট গুলাই বিভিন্ন টিস্যুতে যখন যায়, এই মনোসাইট গুলা রক্তবাহিকা ভেদ করে যখন টিস্যুতে যায় আশেপাশে, তখন তাকে বলা হয় ম্যাক্রোফেজ। তার মানে তোমরা ম্যাক্রোফেজ শব্দটা অনেক সময় শুনে থাকো। এই মনোসাইটটাই যখন টিস্যুতে চলে যাবে, টিস্যুতে চলে যাবে, তখন এই মনোসাইটটার নাম হয়ে যাবে, আকিকা দিয়ে রাখবে ম্যাক্রোফেজ। ঠিক আছে? এটার নাম কি রাখবে? ম্যাক্রোফেজ, আকিকা দিয়ে রাখছে। ঠিক আছে? জোড়া খাসি জবাই দিয়ে। তাইলে কি রান্না করে এখন, এটা তো টেনশনে ফেলেছিল। রান্না ওর কাজ, ওর রান্না। আমি কি কারো অন্যের বাসায় যে উকি দিব যে কি রান্না করতেছে দেখি? আমার এরকম মনে হয়, খাইতে একটু পছন্দ করি, তাই বলে উকি টুকি দেই না যে কে কি রান্না করতেছে দেখি। দিয়ে লাভ নাই তো, আমার তো আর দিবে না। এখন তাহলে দেখো, এইখানে ম্যাক্রোফেজ বলতেছি। তোমাদের কাছে আমি যদি জিজ্ঞেস করি, আমরা সেকেন্ড মডিউলে যখন পড়ছিলাম কাফার কোষ বা কুফার কোষ, এই কোষের নাম শুনছিলে তোমরা, মনে আছে? এই কোষের নাম শুনছিলা কিনা? হ্যাঁ, যখন অন্য আশেপাশে কোষ গেলে, এই যে সাবাস, এই যে দেখো যকৃতে গেলে কাফার কোষ, মনে পড়ছে? এই যকৃতে যে গেছে, আমরা টিস্যুতে গেলে আমরা সার্বজনীন ভাবে বলতেছি ম্যাক্রোফেজ। এখন এই মনোসাইটটাই স্পেসিফিক টিস্যু, কোন টিস্যু? যকৃতের টিস্যু। যকৃতের ভিতর চলে গেলে তখন সেই মনোসাইটটাকে আমরা বলবো হচ্ছে কাফার কোষ বা কুফার কোষ। এই জিনিসগুলো হচ্ছে এইভাবে আমাদের একটু মিলাই নিতে হবে, তাহলে তুমি মনে রাখতে পারবা সহজে। ঠিক আছে? যকৃতের ম্যাক্রোফেজ যেটা, ওইটাই হচ্ছে আমরা বলি কুফার কোষ। আরো সুন্দর করে যকৃত কি করছে চিন্তা করছে, না সবার জন্য একই নাম দিবে না, আমার ক্ষেত্রে আমি আকিকা দিয়ে আরো স্পেশাল রাখবো। ও আরো আকিকা দিছে দুইটা জোড়াকাশি দিয়ে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছি। এই মনোসাইটের কথা যদি আসি, এদের ক্ষেত্রে সাইটোপ্লাজমে কি দানা থাকবে? থাকবে না, এটাও দানাবিহীন। লিম্ফোসাইট এটাও দানাবিহীন। ঠিক আছে? কারণ কি? কারণ এটা অদানাদার, সেই জন্য এখানে স্বচ্ছ। আর এটা হচ্ছে ওই সাইটোপ্লাজমের পরিমাণটা একটু কম, এটা নিয়ে আমাদের প্যারা নেওয়ার কিছু নাই। এখন আসো নেক্সট যে জিনিসটা, সেটা হচ্ছে মনোসাইট। এইটা তুমি চিন্তা করো, মনোসাইটের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় গোলাকার থাকে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে এটা বৃক্কের মতো হয়ে যায়। এখন বৃক্ষটা আসলে কি? বৃক্ষ আসলে কি? বৃক্ষ হচ্ছে এই, এইটা হচ্ছে বৃক্ষ। ঠিক আছে? এইটা হচ্ছে বৃক্ষ। বৃক্ষ আসলে দুর্বল বৃক্ষ হয়ে গেছে আসলে, চিন্তার কিছু নাই। আমরা এইটা অনেকটা হচ্ছে বৃক্ষকর, বৃক্ষাকার বা বৃক্ষের মতো। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের বৃক্ষ। এই বৃক্ষের মতো আমাদের এই মনোসাইটটা হয়ে যায়। প্রথমে ছোটবেলায় সে কিউট থাকে, গোলগাল। ঠিক আছে? এরপরে সে পরিশ্রম করতে করতে সে দেখা যায় যে এরকম এই বৃক্ষের মতো হয়ে গেছে আকৃতিতে। আর লিম্ফোসাইট সে বরাবরই বড় এবং গোল থাকে। ঠিক আছে? তার মানে লিম্ফোসাইটটা কিরকম থাকে?
লিম্ফোসাইটটা হচ্ছে বড় এবং গোল থাকতেছে, ক্লিয়ার? নিউক্লিয়াসটা বড় থাকতেছে এবং নিউক্লিয়াসটা কি হচ্ছে, এটা হচ্ছে অবশ্যই নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা হচ্ছে বড় এবং গোল হচ্ছে, ক্লিয়ার? তাহলে এখন আসো তো তোমরা এই দুইটাতে চলে আসি আমরা। এবার এই দুইটাতে তোমরা নিজেরা বলবা যে এইখানে খেয়াল করো, এইটা যদি আমি বলি এইটা কি বলো তো, ও কাজ করে না, ও কাজ করে কিন্তু আসলে তারপরেও মেনটেন করে চলে, কেন মেনটেন করে একটু পরে বলতেছি। এটার কথা আসো, এটা বলো, এটা কি? এটা হচ্ছে মনোসাইট, মনোসাইট ভেরি গুড, কারণ মনোসাইটের ক্ষেত্রে এই যে দেখো বৃক্কাকার, এই যে বৃক্কাকার নিউক্লিয়াস আছে, তুমি নিউক্লিয়াস দেখে বলবা এটা হচ্ছে বৃক্কাকার, এটা হচ্ছে মনোসাইট। এই দেখো নিউক্লিয়াসটা গোল, আর নিউক্লিয়াসটা এর তুলনায় দেখো বড় না, এর তুলনায় বেশ বড় নিউক্লিয়াস। তাহলে এই যে নিউক্লিয়াসটা গোল এবং বড়, এইটার কারণে চিন্তা করতো একটা কোষের মধ্যে নিউক্লিয়াস যদি বড় হয় সাইটোপ্লাজম কম হবে না বেশি হবে? কমন সেন্স, অ্যান্সার দাও, বলো। নিউক্লিয়াস যদি হচ্ছে আমাদের একটা কোষে বেশি জায়গা দখল করে থাকে তাহলে সাইটোপ্লাজম বেশি হবে না কম হবে? কম হবে। এইবার দেখো সেই জন্য এখানে বলছিল কি সাইটোপ্লাজম কি অপেক্ষাকৃত কম, কারণ এর নিউক্লিয়াসটা বড়, জায়গা বেশি দখল করে ফেলতেছে কোষে, সেই জন্য সাইটোপ্লাজমটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে বা কম হচ্ছে। এই জিনিসগুলো সবই লজিক্যাল, তোমার বইয়ের মধ্যে লিখে রাখছে মানে এই না যে আজমল স্যারের মন চাইছে সেই জন্য লিখছে, স্যারের ইচ্ছা, ঠিক আছে? এরকম না, আসলে সবই লজিক্যাল। তাহলে এই গেল হচ্ছে আমাদের এদের গঠন সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি। এবার এইখান থেকে আরেকটা কোয়েশ্চেন দেখো, কোন ধরনের শ্বেত রক্তকণিকা পরিমাণে বেশি থাকে? এটা ময়মনসিংহ বোর্ড 22 সালে আসছে, ঠিক আছে? এবার এইটার অ্যান্সার দাও, যারা ফেসবুকে আছো তারা হচ্ছে চ্যাটে অ্যান্সার দিয়ে দিও ধুমধাম। ওরে, যারা যারা যে ইচ্ছা করে ভুল দাগাচ্ছ, তারা কি কারণে ভুল দেখাচ্ছ, যে ভাই আমি চোখে ভুল করে দেখে ফেলছি যে কারেক্ট অ্যান্সার আসলে কি? এখন ওইটা আমি দাগাইতে যাচ্ছি না, কারণ যদি আমার রোজা হালকা হয়ে যায়, যে দেখে দেখে দাগাইছি সেই জন্য তোমরা ইচ্ছা করে ভুল দাগাইছো। সেই হিসাব হলে খুবই ভালো, চুরি বিদ্যা করতে চাচ্ছ না, এরকম পোলাপান আমরা খুঁজতেছি, আমার সাথে দেখা করবা। কিন্তু বলতে পারতেছি না যে দেখা করলেই তোমাদের আমরা গিফট দিব, সেটা বলতে পারতেছি না, কিন্তু দেখা করলে আমরা হচ্ছে খুবই ই করবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে গিফটের কথা যেটা বলছিলাম, এই হচ্ছে আমাদের সেই গিফট, এই হচ্ছে আমাদের সেই তোমাদের গিফট, এই ব্যাগ, এই ব্যাগ আমি দেখাই গেলাম, নিজে এখনো পাইলাম না। তো কিছুটা হতাশ বলতে পারো, কিছু করার নাই। তারপরেও আমাদের এরপরে ভিতরে যেটা আছে তা তো তোমরা জানোই, টি শার্ট, এরপর হচ্ছে তোমার ডায়েরি, মানে হচ্ছে যেটা হচ্ছে উৎকর্ষ প্ল্যানার বলা হয়, এছাড়া হচ্ছে মগ, তাই না? তাহলে এই জিনিসগুলো আছে, এগুলা হচ্ছে দেখো রোজার মাসে যেটা হয়, রোজার মাসে সবাই বলে যেরকম সংযম করতে, খাবারের ছবি রোজা রাখা অবস্থায় না দেখাইতে, ঠিক আছে? এর ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো অনেকবার দেখানো হয়েছে, তোমরা অনেকেই পাও নাই। তো তোমাদের আমি এটা আবার বের করে দেখায় আর তোমাদের কষ্ট দিতে চাই না, রোজার মাসে যেরকম খাবার দেখাইলে কষ্ট হয়, এই এই ক্যাম্পেইন চলাকালে গিফট গুলোর ছবি যদি বের করে দেখাই তোমাদের কষ্ট লাগবে, ইস এগুলো আমি পাই না। তো এই জন্য আমরা হচ্ছে চিন্তার কিছু নাই, ওই জিনিসগুলো ভিতরে আছে, তোমরা এর আগেও দেখছো, আলাদা করে আমি আর দেখাইলাম না। তো যাই হোক, এই যে জীবন মানেই লজিক্যাল, এই জন্য কেন দেখাইলেন না ভাইয়া, এই জন্য, ঠিক আছে? তো দেখা হইলে ট্রিট, ট্রিট দেবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক ইনশাল্লাহ, আগে দেখা তো হোক। তো আসো আমরা হচ্ছে আসি, দেখা হলে আসলে আমাদের ভালো লাগে তোমাদের সাথে, বা রাস্তাঘাটে যখন মাঝে মাঝে দেখা হয় তখন। তো আসো আমাদের কাছে যদি আসি আমরা, এইখানে এবার শ্বেত রক্তকণিকার কাজে আসবো। যদি তোমাকে বলা হয় পরীক্ষায় কি কি আসে, পরীক্ষায় কিন্তু এই শ্বেত রক্তকণিকার কাজ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রকারভেদটাও রিটেনে আসছে এরকম হয়েছে, আবার শ্বেত রক্তকণিকার কাজ রিটেনে আসছে এটাও হয়েছে। যেমন তুমি যদি চিন্তা করো প্রথম কাজ আমরা ভাগ করে নিব, ঠিক আছে? কিভাবে ভাগ করে নিব? ভাইয়া আসো আমরা হচ্ছে আমরা এইটা দেখার আগে নিজেরা একটা কাস্টমাইজ কাজ বের করি। প্রথমে হচ্ছে আমরা যদি চিন্তা করি আমাদের এইখান থেকে, ঠিক আছে? এখন যেটা লিখছি এটা যদি কারো নাম মনে হয় তাহলে আমি আসলে দুঃখিত, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর পাগল মানে হচ্ছে ওই লোকাল ভাষায় অনেক জায়গায়, আমি কোন জায়গায় সেটা আমি বলতে যাচ্ছি না বা বলতেছি না,
কিন্তু কোথাও কোথাও পাগল পকে ফয়ের মতো উচ্চারণ করে। এখন কোথায় করে তোমরা নিজেরা একটু জানাও। তোমরা বাংলা ক্লাস করো, বাংলা ক্লাসে উচ্চারণের নিয়ম শিখায় না তোমাদের আরাফাত ভাইয়া? তাহলে এই পোলাপান কি শিখতেছো আমি বুঝতেছি না। পাগল রে পাগল ফয়ের মতো উচ্চারণ করে কোন জায়গায়? না আমি আসলে হতাশ হয়ে যাচ্ছি। বায়োলজি ক্লাস নিব, বাংলা নিব, নাকি ইংলিশ নিব, না হচ্ছে তোমাদের ওই কেমিস্ট্রি নিব? হ্যাঁ আরে, তাইলে এখন দেখো, তাহলে আমাদের এই যে মনি দিয়ে বোঝাচ্ছি হচ্ছে মতে মনোসাইট, মনোসাইট, নতে হচ্ছে নিউট্রোফিল, নিউট্রোফিল, ফাগল দিয়ে হচ্ছে মনে রাখবা ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস করে, ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস করে। তার মানে মনোসাইট আর নিউট্রোফিল এরা কি করতেছে? ফ্যাগোসাইটোসিস করতেছে। সিস মানে কি? সিস মানে হচ্ছে প্রক্রিয়া, আমরা আগেও জানি, কোটি কোটি বার আমরা হচ্ছে বলছি যে সিস মানে হচ্ছে প্রক্রিয়া, সাইট মানে হচ্ছে কোষ, আর ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ করা। তার মানে আমাদের এই কোষকে ভক্ষণ করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। কোন কোষ? জীবাণু কোষ যেগুলো আছে, জীবাণু যেসব কঠিন কোষগুলো আছে সেই সব কোষগুলোকে ভক্ষণ করে ফেলার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। কিভাবে হয় সেটা আমরা দেখবো, চিন্তার কিছু নাই। আমাদের মনোসাইট আর নিউট্রোফিল এই কাজটাই করে। তাহলে আমরা দুইটা আমরা শ্বেত রক্তকণিকা পেয়ে গেছি যাদের কাজ আমরা পারি। ক্লিয়ার? এবার আসো, আমরা যত কিছুই পারি না কেন, আমরা আসলে কি বলতো, আমরা আসলে যতই পড়ালেখা করি না কেন, যত কিছুই পারি না কেন, আমরা আসলে এইটা, তাই না, বেহায়া। কেন? কারণ আমরা সব ভুলে যাই। তাহলে এখন আসো, এই যে বেহায়া দিয়ে আমরা যে বললাম, এটা আসলে কি? বে দিয়ে হচ্ছে আমাদের এই বেসোফিল, বেসোফিল। হ দিয়ে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে হেপারিন, হেপারিন, আর আরেকটা হচ্ছে হিস্টামিন। এই হিস্টামিন আর হেপারিন এগুলা ক্ষরণ করা কার কাজ? আমাদের বেসোফিলের কাজ। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে বেসোফিল হিস্টামিন আর হেপারিন এগুলা ক্ষরণ করতেছে। ক্লিয়ার? তাহলে এগুলো আমরা পেয়ে যাচ্ছি, এগুলার কাজ কি পরে আমরা দেখবো। এই যে আমাদের তাহলে বেসোফিলের কাজ পেয়ে গেছি, মনোসাইট পেয়ে গেছি, নিউট্রোফিল পেয়ে গেছি, বাকি আছে কি? লিম্ফোসাইট আর ইউসিনোফিল। এখন আসো, আমাদের এই লিম্ফোসাইটের কথা বললেই, লিম্ফোসাইটের কথা বললে নামের সাথে মিল, ওই যে শুরুতে একটা ছবি দেখাইছিলাম না, লেফটেন্যান্টের কথা আমার মনে পড়ে। ঠিক আছে, লিম্ফোসাইট কি? লেফটেন্যান্ট। এখন লেফটেন্যান্টরা কি বলতো? সৈনিক না? যুদ্ধ করতেছে, যুদ্ধ তো এখন করতেছে না, মানে হচ্ছে প্রতিরক্ষা দিচ্ছে সৈনিক। তো লিম্ফোসাইট হচ্ছে লেফটেন্যান্ট হইলে সেও সৈনিক। এখন আমাদের আর্মির যারা আছে বা লেফটেন্যান্ট যারা আছে তারা বড় সৈনিক, এদের কি তুমি দেখতে পাও ছোট সৈনিক? যেহেতু ছোট সৈনিক, কি দিয়ে দেখতে হয়? অণুবীক্ষণ যন্ত্র দিয়ে, সেই জন্য এদেরকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। এরা কি? আণুবীক্ষণিক সৈনিক। আর তোমরা হচ্ছে অনলাইন সৈনিক, তাই না? এই যে ফেসবুকে কাঁপায় ফেলতেছো শেয়ার টেয়ার দিয়ে আর মেনশন দিয়ে, কোশ্চেন করলে উত্তর নাই, খালি হচ্ছে মেনশন আছে। এটা ভালো, ঠিক আছে, উত্তরও দিও, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এইখানে এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি। তাহলে এখন যদি চিন্তা করো, মনোসাইট করতেছে, মনোসাইট আর নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করতেছে, বেসোফিল হিস্টামিন হেপারিন ক্ষরণ করতেছে, আর লিম্ফোসাইট হচ্ছে লেফটেন্যান্ট, তার মানে সে হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক। ঠিক আছে, আণুবীক্ষণিক সৈনিক হিসেবে সে কি করে? সৈনিকরা কি করবে? গুলি করবে না? তো এই লেফটেন্যান্ট মানে লিম্ফোসাইট, সেও গুলি করবে। এখন তার যে বন্দুকের গুলি, এই গুলিটাকে বলা হচ্ছে অ্যান্টিবডি, অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি করতেছে এই বি লিম্ফোসাইট, এটা আসলে মেইনলি করে। এই অ্যান্টিবডি তৈরির মাধ্যমে সে প্রতিরোধ করতেছে বা প্রতিরক্ষায় সাহায্য করতেছে। তাহলে সৈনিক যেহেতু, তার তো গুলি থাকবে, সেই গুলিটাই হচ্ছে কি? আমাদের এই অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে এই অংশটুকু পেয়ে গেছি। বাকি আছে যেটা, সেটা হচ্ছে ইউসিনোফিল। এছাড়া যেই কাজগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে ইউসিনোফিল। তোমাদের আমি কোশ্চেন করছিলাম যে আহ, রক্ত জমাটের সাথে সম্পৃক্ত কোনো কাজ শ্বেত রক্তকণিকা করে কিনা। এই যে আমাদের রক্ত জমাট বাঁধে না, নর্মালি রক্ত জমাট কেন বাঁধে না? কারণ আমাদের রক্ত জমাট যেন না বাঁধে সেই জন্য শরীরে হেপারিন আছে, আর এই হেপারিনটাই ক্ষরণ করে কোথা থেকে? এই বেসোফিল থেকে হেপারিন ক্ষরণ হচ্ছে। তার মানে এই রক্ত জমাট না বাঁধার জন্য এই বেসোফিল এই হেপারিন ক্ষরণ করতেছে। তাহলে এইখান থেকে বেসোফিল ওই রক্ত জমাটের সাথে সম্পৃক্ত, ঠিক আছে, ওই প্রক্রিয়ার সাথে। আর নেক্সট যে জিনিসটা আমরা এখান থেকে দেখে ফেলতেছি, যে আমাদের একটা কোশ্চেন করছিলাম যে বড় বড় যেসব পরজীবী গুলো আছে, মানে হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া তো ছোট ছোট, পরজীবী গুলো তো আকারে বড় হয়।
এইগুলাকে ভক্ষণ করবে কে, বা হচ্ছে এইগুলার বিরুদ্ধে প্রতিরোধ কি শ্বেত রক্তকণিকা তৈরি করতে পারবে কিনা, এইটার জন্যই আছে হচ্ছে আমাদের ইউসিনোফিল। ইউসিনোফিল, এই ইউসিনোফিল সে হচ্ছে পরজীবী, কৃমির লার্ভা, এইসব জিনিসের বিরুদ্ধে প্রতিরোধ করে, বড় বড় যেগুলো আছে সেগুলা। ঠিক আছে, তাহলে ইউসিনোফিলের কাজও আমরা এখান থেকে পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জিও হচ্ছে ইউসিনোফিল। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন আসো, এই যে জিনিসগুলো আমরা এখান থেকে দেখলাম, এইগুলা সব এখন আমরা হচ্ছে যা যা লিখছি এইগুলাই এখন একটু দেখি। দেখো, প্রথমে যদি আমরা আসো, এই যে নিউট্রোফিল আর মনোসাইট এগুলো কি করে বলছিলাম, ফ্যাগোসাইটোসিস করাই হচ্ছে এদের কাজ, তাই না? তাহলে এখন আসো আমরা একটু ফ্যাগোসাইটোসিস করি, মানে আমরা করব না, ওরাই করবে। একটু দেখি যে ফ্যাগোসাইটোসিসটা কিভাবে হয়। ঠিক আছে, এই যে আমরা একটু ভিডিওটা দেখি। এখানে দেখবা হচ্ছে এইটা হচ্ছে আমাদের সেই তোমার শ্বেত রক্তকণিকা, মনোসাইট বা নিউট্রোফিল। এটাই কি করবে দেখো, আকৃতি কিন্তু অনিয়তাকার। এ কি করবে, জীবাণু আসবে সেটাকে কিভাবে ভক্ষণ করে সেই প্রক্রিয়াটাই হচ্ছে আমরা এখানে দেখবো। এই যে দেখো, এই যে হচ্ছে জীবাণু, এইগুলাকে ভক্ষণ করার জন্য সে কি করতেছে দেখো, ঘনপদের মতো সৃষ্টি করে, এই যে ঘনপদ মানে ক্ষণিকের জন্য সৃষ্ট পদ, এই যে ভিতরে নিয়ে গেল, নিয়ে যায় এইবার তো ইচ্ছা মতো পিটাবে, এটা ভেঙে চুরে ছারখার করে ফেলবে, তার মানে হচ্ছে ধ্বংস করে ফেলবে। এই যে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা, এইটাকেই বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর ফ্যাগোসাইটোসিস নিয়ে আরো ডিটেলস যদি তোমার জানতে হয়, প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়তে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া গেল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমরা ফ্যাগোসাইটোসিস পেয়ে গেছি। এখন নেক্সট যে জিনিসটা আসবে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের ডায়াপেডেসিস। ডায়াপেডেসিসটা কি? তোমাদের আমি বলছি যে লোহিত, আমাদের যদি রক্ত বাহিকার কথা চিন্তা করো, এই হচ্ছে রক্তবাহিকা, এই রক্তবাহিকার আশেপাশে মনে করো এইসব জায়গায় টিস্যু আছে। এখন এইসব জায়গায় টিস্যু আছে, আর আমাদের রক্ত তো আছে হচ্ছে রক্তবাহিকার ভিতরে, তার মানে শ্বেত রক্তকণিকাও কোথায় আছে, শ্বেত রক্তকণিকাও হচ্ছে এইখানে আছে। এখন আমাদের একটা জীবাণু চলে আসছে এইখানে। এখন এইখানে চলে আসলে আমাদের শ্বেত রক্তকণিকাটা সে এই দিক দিয়ে চিপা চাপা দিয়ে বের হয়ে এইদিকে আসা লাগবে না? তাহলে এই যে চিপা চাপা দিয়ে বের হয়ে চলে আসা, এইটাই বলতেছি, এই বের হয়ে আসার এই প্রক্রিয়াটা রক্তবাহিকা থেকে বের হয়ে এই যে যেখানে হচ্ছে আক্রান্ত স্থান, সেইখানে আসার জন্য যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডায়াপেডেসিস। সিস মানে প্রক্রিয়া, তোমরা এখান থেকে দেখেই ফেলছো। তাহলে এই যে ডায়াপেডেসিস, সে কি করবে, রক্তবাহিকার মাঝখান দিয়ে, মানে রক্তবাহিকার যে ত্বকটা আছে বা প্রাচীর আছে, এন্ডোথেলিয়াম বলা হয়, ওইখানে কিছু ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গা থেকে এরা চলে আসবে। ঠিক আছে, তাইলে বলে আসলে বলে ভাবতেছিল পিটাবে, এরা এরা ওইটা ওইরকমই। আমরা হচ্ছে দেখতেছি যে পিটাচ্ছে না, ভেঙে ফেলতেছে, আসলে ভাঙতেছে কিভাবে, ভিতরে ভিতরে দেখো ঠিকই পিটায়, আমাদের বলে না। এখন আসো, এই ডায়াবেটিসিসটা যদি এখন আমরা একটু দেখি, চলো আমরা হচ্ছে ডায়াবেটিসিস প্রক্রিয়াটা একটু দেখে ফেলি। এই ডায়াবেটিসিসটা যদি আসি, এই যে দেখো, এই হচ্ছে আমাদের রক্তবাহিকা, এই যে শ্বেত রক্তকণিকা। এই যে শ্বেত রক্তকণিকাটা প্রথমে ঘুরে 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 আগে রক্তবাহিকার এই যে প্রাচীরের সাথে যুক্ত হবে, দেখো এইটার বলা হয় রোলিং, লাগবে না তোমাদের। এই যে দেখো, ঘুরে ঘুরে সে এখন কোথায় হবে, এই প্রাচীরের সাথে যুক্ত হচ্ছে, অ্যাডেশন হচ্ছে। এবার সে কি করবে, ওই যে বলছিলাম না, আকৃতি চেঞ্জ করা লাগে বের হওয়ার জন্য। এই যে দেখো, এই চিপা দিয়ে আস্তে করে সাইড দিয়ে, আমার মতো হলে বেরোতে পারতো না। এই যে ও সুন্দর করে এখন আকৃতি চেঞ্জ করে বেরোয় চলে আসছে। এই যে জীবাণুগুলারে এখন সুন্দর করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে ফেলবে। তাহলে এই যে প্রক্রিয়াটা বের হওয়ার, এই যে বের হয়ে যে খেয়ে ফেলতেছে, এটারই আমরা বলতেছি হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের ডায়াপেডেসিস। এই যে রক্তবাহিকার প্রাচীরের ভিতর দিয়ে সুন্দর করে এটা বের হয়ে গেল। তাহলে এটা তোমাদের জন্য আরেকবার তোমরা দেখে নাও। প্রথমে নর্মালি শ্বেত রক্তকণিকা গুলো চলতেছিল, যখন খবর পাইছে যে ওই এলাকায় মারামারি হচ্ছে, ভাই ব্রাদার খবর দিচ্ছে যে চল পিটাবো ধরে, তখন এই যে এরা গড়াইতে গড়াইতে দৌড়ায় দৌড়ায় তাড়াতাড়ি এলাকার দেয়ালের কাছে আসছে। তো আমার শ্বেত রক্তকণিকার দেয়ালের কাছে এসে এবার সে কি করছে, এই যে চিপা দিয়ে আস্তে করে বেরোয় যায় মাইর। ঠিক আছে, এখন একা একা গেলে মাইর খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওই জন্য একা একা যায় না, আরো অনেকগুলারের সাথে নিয়ে যায়। তাহলে এইভাবে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এই কাজ করতেছে। তাহলে এই হচ্ছে আমাদের এখান থেকে পেয়ে গেছি। তাহলে এটা করার পর এটা কি হয়, ওইটা ওইটা হচ্ছে ম্যাক্রোফেজ হয়ে যাচ্ছে তখন, ওটা হচ্ছে ম্যাক্রোফেজ হয়ে যাচ্ছে টিস্যুতে যে। তাহলে এই হচ্ছে আমাদের ডায়াবেটিসিস এর হিসাব নিকাশ ক্লিয়ার। এবার আসলে বেসোফিল আমরা পড়ে ফেলছি, সে তো বেহায়া ছিল। এই যে হেপারিন, হিস্টামিন, এইগুলা কারণের সাথে জড়িত। এখন আমরা অনেক সময় যে বলা হয় না যে আমরা অ্যান্টি হিস্টামিন খাই বা হিস্টাসিন ওষুধ খাই, এই যে অ্যালার্জির কারণে, অ্যালার্জির কারণে হিস্টাসিন খাই। এন্ড হিস্টাসিন আসলে কি?
হিস্টাসিন, হিস্টাসিন আসলে হিস্টাসিন আসলে আর কিছুই না, হিস্টাসিন হচ্ছে অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিহিস্টামিন। এখন আসলে আমরা ডাক্তার হই, তাহলে অ্যান্টিহিস্টামিন মানে কি বলতো? এই হিস্টামিনের বিরুদ্ধে কাজ করবে। তার মানে বেসোফিল সে যদি বেশি পরিমাণে হিস্টামিন ক্ষরণ করে, সেটাই হচ্ছে আমাদের কি করে, ওই যে অ্যালার্জি, চুলকানি টুলকানি সৃষ্টি করে না? এই হিস্টামিন বেড়ে গেলে কিন্তু আমাদের চুলকানি হচ্ছে। এই জন্যই আমরা অ্যান্টিহিস্টামিন খাচ্ছি, যেটার নাম কি, এই যে হিস্টাসিন। অনেকে ফেক্সো টেক্সো খাও, এই যে তোমাদের অ্যালার্জির সমস্যার কারণে। অ্যালার্জির সমস্যার কারণে আসলে তাহলে কি, এই অ্যালার্জি বেশি, আমাদের এই হিস্টামিন বেশি ক্ষরণ হলে তখন অ্যালার্জি তৈরি করে। তাহলে এই জিনিসটা হচ্ছে একটা লিমিটেড অ্যামাউন্টে থাকলে সেটার প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, আর যদি বেশি অ্যামাউন্টে হয়ে যায় তখন সেটা আবার কি করতেছে, তোমার শরীরে ওই চুলকানি বা হচ্ছে অ্যালার্জি সৃষ্টি করতেছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা, হ্যাঁ হ্যাঁ হিস্টাসিন খাইতে পারবা। হিস্টাসিন থেকে ভালো ওষুধ হচ্ছে তোমার ফেক্সোটেক্সো এগুলা। শুধু শুধু হিস্টাসিন হচ্ছে মানে অনেক পুরানো হয়ে গেছে, ওল্ড জেনারেশন। তাহলে যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে পেয়ে গেছি। আরে ভিডিওতে দেখছো দানাগুলা খেয়ে ফেলছে, ওইটা হচ্ছে জাস্ট আমরা অ্যানিমেট করার সময় হচ্ছে শ্বেত রক্তকণিকার দানা রয়ে গেছিল। নিউট্রোফিল আছে না, নিউট্রোফিল হচ্ছে দানাদার তো, তাই না? তাহলে নিউট্রোফিল তো ফ্যাগোসাইটোসিস করতেছে। যাই হোক, এখন আসো আমরা তাহলে এই যারা যারা হিস্টাসিন টিস্টাসিন খাও, তারা এখন তাহলে বুঝতে পারলা যে কি কারণে হচ্ছে খাওয়া লাগতেছে। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন আসছে ইউসিনোফিল। ইউসিনোফিল দেখো, ওই যে পরজীবীর কথা বলছিলাম না, কৃমির লার্ভা বা পরজীবী, এটা ধ্বংস করতেছে। আর অ্যালার্জির বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি থাকে, সেই অ্যালার্জিক অ্যান্টিবডিটারেও ধ্বংস করে। তাহলে এটা হচ্ছে ইউসিনোফিল। এখন আসলে ইউসিনোফিল, এই যে মনে করো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের একটা পরজীবী। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পরজীবী। এখন এই এত বড় একটা পরজীবীকে ধ্বংস করার জন্য দেখো ইউসিনোফিল আছে হচ্ছে আশেপাশে এরকম ছোট ছোট। তাহলে এইগুলোকে ইউসিনোফিল কিভাবে ধ্বংস করবে, অদ্ভুত ভাবে চিন্তা করতো। তাহলে এইটাই কিভাবে ধ্বংস করতেছে সেটা আসলে আমরা এখন দেখবো। ঠিক আছে, ইউসিনোফিল কিভাবে হচ্ছে এটা ধ্বংস করতেছে। ক্লিয়ার? তাহলে আসো আমরা হচ্ছে দেখি। এই যে দেখো ইউসিনোফিলের দানাগুলো ছোট 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 দানা, এইখানটায় কিন্তু এটা ঘিরে ধরতেছে দেখো। এই যে দেখো, একদম ঘিরে ধরতেছে, ঘিরে ধরে একদম ধ্বংস করে শেষ করে ফেলবে। ঠিক আছে, তাহলে এই যে যে আমাদের এইখানে এই যে অংশ ঘটনাটা ঘটলো আরেকবার দেখে হলো। এই যে এই হচ্ছে আমাদের পরজীবীটা, এইটারই হচ্ছে ওরা সুন্দর করে এসে একদম সবাই মিলে ঘিরে ফেলতেছে। ঘিরে ফেলে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এরিয়া হচ্ছে ওদের মূল মন্ত্র। তাহলে এই হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার যেসব কাজ আছে, এগুলো আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখন আসো আমাদের এই জিনিসগুলো তো আমরা এখান থেকে দেখে ফেলছি। তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দাও। কুইজ 3, হেপারিন ক্ষরণকারী রক্তকণিকা কোনটি? হেপারিন ক্ষরণকারী রক্তকণিকা কোনটা? হ্যাঁ, পিঁপড়া তেলা পোকা খাইতেছে, আরে হ্যাঁ অনেকটা ওইরকমই। আরে পোলাপানের প্রিয় অপশন চলে আসছে। তাহলে এইটা হচ্ছে আমাদের, তাহলে হেপারিন ক্ষরণকারী রক্তকণিকা কোনটা? হেপারিন ক্ষরণকারী রক্তকণিকা হচ্ছে আমাদের বেজোফিল, তাই না? বেজোফিল। এই পর্যন্ত আমরা পড়ছি। এখন আমাদের তো 3টা কুইজ গেছে, তাই না? এই 3টা কুইজে কেউ কোনো কিছু খেয়াল করছে কিনা আমাকে একটু জানা হতো। আরে তোমরা ডাক্তার হলে তোমরা দেখবা সব মেডিসিনের নাম মনে থাকবে। বলছে সি একবার আসছে মাত্র। আরে লিমন কারেক্ট অ্যান্সার দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, দেখো আমাদের 1 নাম্বার পোলের অ্যান্সার ছিল এ, 2 নাম্বার পোলের অ্যান্সার ছিল বি, আর 3 নাম্বার পোলের অ্যান্সার হচ্ছে সি। এই সিকোয়েন্স মেনটেন করে চলতেছে, দেখছো? আমরা হচ্ছে একদম সিকোয়েন্স মেনটেন করে চলি। তার মানে এবার তুমি চিন্তা করো তো 4 নাম্বার পোলের অ্যান্সার কি হবে? আরে গেস করছিলা তো। হ্যাঁ, স্লাইড পিডিএফ তো দিয়ে দেওয়া হবে, স্লাইডের পিডিএফ দেওয়া হবে। আরে সাবাস, তোমরা অনেক সুন্দর করে বলছো, দেখে ভালো লাগছে। তাহলে আমরা হচ্ছে দেখা যাক পাবো। এই অভিজিৎ তালুকদার
স্লাইড পিডিএফ যতবার জিজ্ঞেস করছো আমি অ্যান্সার দিতে দিতে স্লাইড পিডিএফ মনে হয় অটোমেটিক পৃথিবী ছাড়াই চলে গেছে। আরে লাস্ট এক্সামে 18 পাইছিলাম 22-এর মধ্যে। সরি 22-এর মধ্যে বলছি, 20-এর মধ্যে। 20ই পাইতে হবে ইনশাল্লাহ, সামনের বার এর পরেরটাতে ইনশাল্লাহ 20 পাবা। দেখো আমাদের, ওরে ডি হওয়ার কথা, কিন্তু পোলাপান এত বোকা না। যাই হোক, আসো আমরা হচ্ছে চলে আসি আমাদের পরের যেই জিনিসটা, সেটা যদি চলে আসি, তার আগে আমাদের মনে হয় একটা ব্রেক দেওয়া দরকার। ঠিক আছে, তাহলে আমাদের অনেকক্ষণ তো হয়ে গেছে, আমরা একটা ব্রেক দিই। আমরা এরপরে আর শ্বেত রক্তকণিকার কিছু অস্বাভাবিকতা, যে তোমার ক্যান্সার ট্যান্সার এসব নিয়েও আলোচনা করব। তো আগে আসো আমরা হচ্ছে একটা ব্রেক দিয়ে দিই। লিম্ফোসাইট ওই যে আণুবীক্ষণিক সৈনিক বলছিলাম, আণুবীক্ষণিক সৈনিক হিসেবে যে অ্যান্টিবডি ক্ষরণ করে। সৈনিকের যে বন্দুকের গুলি, যেটা গুলি হচ্ছে অ্যান্টিবডি বলছিলাম না, সেটা।
হ্যাঁ, সাউন্ড তো আছে। এখন কি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ না? কি বলে? হ্যাঁ, যে পাচ্ছে। তো এটা আগে বলবা না? ব্রেক নিতে যে সাউন্ড চলে গেছিল। তোমরা ব্রেক নিবা, সাউন্ড ব্রেক নিবে না, ওরা কি মানুষ না, তাই না? তা আসো আমরা চলে আসি শ্বেত রক্তকণিকা। আমরা নর্মালি পাইছিলাম শ্বেত রক্তকণিকা এটা থাকে 4,000 থেকে 11,000 এরকম। লোহিত রক্তকণিকা যেরকম বেশি থাকতে পারে কম থাকতে পারে। তো শ্বেত রক্তকণিকা দাবি করছে যে আমরা কি কম বেশি থাকতে পারবো না? তো তারাও কম বেশি থাকতে পারে, হ্যাঁ। এখন কম বেশি থাকার জন্য আলাদা এক্সট্রা সিলেবাসের আলাদা ব্যাচ মেডিকেল এডমিশনের জন্য শুরু করব কবে থেকে? ইনশাল্লাহ শীঘ্রই আমরা জানাই দিব যে কবে থেকে শুরু করব। চিন্তার কিছু নাই। তোমাদের সেকেন্ড ইয়ারের মাঝামাঝি টাইমের মধ্যেই শেষ করে ফেলবো, যাতে তোমরা সেকেন্ড ইয়ার এইচএসসি প্রিপারেশনে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? তো যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে আমাদের শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশি হতে পারে কম হতে পারে। লোহিত রক্তকণিকার পরিমাণ যখন বেশি ছিল তখন নাম ছিল পলিসাইথেমিয়া। লোহিত রক্তকণিকার পরিমাণ যখন কম ছিল তখন নাম ছিল অ্যানিমিয়া। এখন শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে এই জিনিসটাই যদি তুমি চিন্তা করো, যে শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে তিনটা অস্বাভাবিকতা আছে। একটা হচ্ছে লিউকোসাইটোসিস, একটা হচ্ছে লিউকোপেনিয়া, আর একটা হচ্ছে ব্লাড ক্যান্সার শ্বেত রক্তকণিকা, সেটাকে বলা হয় লিউকেমিয়া। স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো তো, কেমো কেমো টেমো দেওয়া লাগে কোন সব রোগীদের বলো তো? কেমোথেরাপি দেয় বা এই টাইপের শব্দ তুমি শুনছো না, যে কেমোথেরাপি দেওয়া লাগে? তো কেমোথেরাপি কাদের দেওয়া লাগে? মেইনলি ক্যান্সারের যেসব রোগীরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কেমোথেরাপি দেওয়া লাগে। তো তুমি এমনি মনে রাখতে পারবা, লিউকেমিয়া এটা শ্বেত রক্তকণিকার ক্যান্সার, ব্লাড ক্যান্সার বলে না, সেই ক্যান্সার। ক্যান্সার, এই ক্যান্সারের যে কোষগুলা সেগুলাকে আমরা বলতেছি লিউকেমিয়া। ঠিক আছে? তার মানে শ্বেত রক্তকণিকার অস্বাভাবিকতার কারণে যখন ব্লাড ক্যান্সার হয় সেটারে আমরা বলতেছি লিউকেমিয়া। ঠিক আছে? তাহলে এটা পেয়ে গেছি। এখন লিউকোসাইটোসিস আর লিউকোপেনিয়া, এই দুইটার ক্ষেত্রে আমরা একটার ক্ষেত্রে দেখবো শ্বেত রক্তকণিকা বেড়ে যায়, আরেকটার ক্ষেত্রে শ্বেত রক্তকণিকা কমে যায়। এখন তুমি মনে রাখবা কিভাবে বলো তো ভাইয়া, যে কোনটা বাড়তেছে আর কোনটা কমতেছে? একটা পেনিয়া, আর একটা সাইটোসিস। তো শ্বেত রক্তকণিকা বাড়তেছে আর কমতেছে। যদি তোমার শ্বেত রক্তকণিকা প্রতিরক্ষায় কাজ করে, সেটা যদি কমে যায়, তোমার পেইন বাড়লো নাকি পেইন থাকলো না বলো তো? শ্বেত রক্তকণিকা তোমার প্রতিরক্ষায় ব্যবস্থা করতেছিল, প্রতিরোধ করতেছিল জীবাণুর বিরুদ্ধে, সেটাই কমে গেছে। তাহলে এটা তোমাকে পেইন দিবে নাকি দিবে না বলো? পেইন দিবে, তাই না? কারণ শ্বেত রক্তকণিকা যদি না থাকে, কম থাকে, তার মানে এটা তোমার জন্য পেইনফুল। তার মানে শ্বেত রক্তকণিকা যদি কম হয়, কম হইলে সেটা তোমাকে পেইন দিবে, তাহলে এটা লিউকোপেনিয়া। আর লিউকোসাইটোসিস তার মানে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশি হলে, তার মানে 11,000-এর বেশি হলে, তার মানে সেটার আমরা বলতেছি লিউকোসাইটোসিস। আর যদি লিউকোপেনিয়া হয়, তার মানে শ্বেত রক্তকণিকার পরিমাণ 4,000-এর থেকে কমে গেছে। তার কারণ কি? কারণ আমরা রেঞ্জ ধরছিলাম কত? 4,000 থেকে 11,000। তাহলে এইটা আমরা রেঞ্জ ধরছিলাম। রেঞ্জ তার মানে 4,000-এর কম হয়ে গেলে সেটাকে বলবো লিউকোপেনিয়া, আর 11,000-এর বেশি হলে সেটাকে বলবো আমাদের লিউকোসাইটোসিস। ঠিক আছে? কাদের ক্ষেত্রে 11,000-এর বেশি হয়? যখনই দেখবে তোমার কোনো ইনফেকশন হয়েছে। ঠিক আছে? মনে করো তোমার জ্বর আসছে, অনেক সময় আমরা সিবিসি করতে বলি, মানে রক্তের টেস্ট করতে বলি, দেখা যায় যেরকম 11,000-এর উপরে আছে, তার মানে শ্বেত রক্তকণিকা কি অনেক বেড়ে গেছে। কেন? ওই যে জীবাণু টিবাণু যেগুলো আসছে ইনফেকশন করতেছে, সেগুলোর সাথে ওই ঢিসুম ঢিসুম লড়াই করতে হবে, তো এই জন্য শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়। এটা দিয়ে আমরা বুঝতে পারি তার মানে কোনো একটা ইনফেকশন আছে, এই জন্য শ্বেত রক্তকণিকা প্রতিরক্ষা দেওয়ার জন্য বেড়ে গেছে। ঠিক আছে? আর লিউকোপেনিয়া কোন কমে যায় শ্বেত রক্তকণিকা কখন? এই যে এইচআইভি আক্রান্ত যারা আছে, টিবি আক্রান্ত যারা আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় এই লিউকোসাইট মানে আমাদের শ্বেত রক্তকণিকার পরিমাণ কমে যায়। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে আশা করি বুঝতে পারছি। এখন বলো, এইটুক তাহলে ক্লিয়ার কি না বলো? হ্যাঁ। ওরে আল্লাহ! তাহলে ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে লিউকেমিয়া পেয়ে গেছি, লিউকোসাইটোসিস পেয়ে গেছি, লিউকোপেনিয়া পেয়ে গেছি। তিনটা জিনিস আশা করি আমরা। টিবি যক্ষা, টিউবারকুলোসিস। ঠিক আছে? যক্ষা, যে একটা অ্যাড ছিল না, যক্ষা হইলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই, সেই যক্ষা। তাহলে এখন আসলে আমরা অনুচক্রিকায় চলে আসবো। অনুচক্রিকা পড়ার আগে তোমাদেরকে আমি যদি বলি, বলো তো, এই আমাদের যত রক্তকণিকা আছে বিশেষ এইগুলোর মধ্যে সবচেয়ে বড় রক্তকণিকা কোনটা?
সবচেয়ে বড় রক্তকণিকা কোনটা? ডাব্লিউবিসি বলছো, লোহিত রক্তকণিকা বলছো। আচ্ছা, ডাব্লিউবিসি থেকে আরো স্পেসিফিক করে দিই, ডাব্লিউবিসির মধ্যে সবচেয়ে বড় রক্ত মানে বড় রক্তকণিকা কোনটা? ডাব্লিউবিসি ঠিক আছে, কিন্তু ডাব্লিউবিসির মধ্যে সবচেয়ে বড় কোনটা? এই যে অনেকে অনুচক্রিকা দেখে দুমদাম অ্যান্সার দিয়ে দিচ্ছে অনুচক্রিকা, এটা তো ফাঁদে ফেলানোর জন্য করছি। ডাব্লিউবিসির জন্য ওইখানে আমরা বলছিলাম না, একজন আছে যে একাই 100। এখন একাই 100 কে ছিল বলো তো? ইউসিনোফিল। ইউসিনোফিল হচ্ছে অ্যালার্জিক অ্যান্টিবডিটাকে কমায় দেয়, কমায় দেওয়ার মাধ্যমে সে হচ্ছে এটারে মানে প্রতিরোধ করতেছে। মনোসাইট, ভেরি গুড। তার মানে মনোসাইট হচ্ছে সবচেয়ে বড় কোষ। মনোসাইট সবচেয়ে বড়, সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট যে, তার নামের মধ্যেই ছোট শব্দটা আছে, বলো তো কে হবে? বলো। তার মানে যে সবচেয়ে ছোট, তার নামের মধ্যেই এই ছোট টাইপের একটা শব্দ আছে। আরে সাবাস। ছোট টাইপের একটা শব্দ বলতে আবারও তো তোমার আরাফাত ভাই তোমাদের কি পড়াইছে বলো? তোমরা বাংলা তো খুবই অবস্থা খারাপ। দেখো, অণু মানে কি? অণু কি ক্ষুদ্র না? অণু হচ্ছে ক্ষুদ্র, নামের মধ্যেই আছে কি আছে? নামের মধ্যেই ক্ষুদ্র আছে। তাহলে নামের মধ্যে যদি ক্ষুদ্র থাকে, তাহলে এই নিজেই কি? এই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র রক্তকণিকা। তার মানে অণুচক্রিকা হচ্ছে সবচেয়ে ছোট রক্তকণিকা। তাহলে আমরা বুঝতে পারছি যে অণুচক্রিকার ব্যাপারটা আর হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা মানে এই রক্তকণিকা গুলোর মধ্যে সবচেয়ে বড় কোষ, সবচেয়ে ছোট কোষ, এইগুলো যদি পরীক্ষায় আসে ইনশাল্লাহ আমরা পারবো। এটা ভার্সিটিতে এক সময় আসছিল, বইয়ের মধ্যে এরকম ভাবে তোমাদের লেখা নাই। তো যাই হোক, আসো আমরা যদি অণুচক্রিকার কথায় আসি। অণুচক্রিকা বললে তোমাদের মাথায় একটা জিনিসই আসে, সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধায়, তাই তো? তো এটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে দেখো, আমাদের শ্বেত রক্তকণিকাও তৈরি হয় অস্থিমজ্জা থেকে, আমাদের অণুচক্রিকাও তৈরি হয় অস্থিমজ্জা থেকে, আমাদের লোহিত রক্তকণিকাও তৈরি হয় অস্থিমজ্জা থেকে। সবগুলোই অস্থিমজ্জা থেকে তৈরি হয়। তার মধ্যে এই অণুচক্রিকা, লোহিত লাল অস্থিমজ্জার একটা স্পেশাল কোষ আছে, সেটা হচ্ছে কি মেগা ক্যারিওসাইট। এখন মেগা ক্যারিওসাইট বলতে কি বোঝায় আসলে একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি। সাইট মানে হচ্ছে কি কোষ, মেগা মানে হচ্ছে কি বড়। এখন ক্যারিও, ক্যারিও শব্দটা আসছে ক্যারিয়ন থেকে। তোমরা আমাকে জানাবা ক্যারিয়ন মানে কি? ক্যারিয়নের বাংলা কিন্তু আমি তোমাদের পড়াইছিলাম, ঠিক আছে? ডাব্লিউসি কথা না, আমি টোটাল কথাই আর কি জিজ্ঞেস করছিলাম, সবচেয়ে বড় কোষ আর সবচেয়ে ছোট কোষ। তো তোমরা ডাব্লিউবিসি অ্যান্সার দিছিলা, সেই জন্য ওইখানে বলছিলাম যে এরকম যে ডাব্লিউবিসি এর মধ্যে তাহলে কোনটা স্পেসিফিক করতে। নিউক্লিয়াস, সাবাস, তোমরা তো আগুন দেখতেছি। তার মানে তো আরাফাত ভাইয়া তোমাদের ভালো পড়াচ্ছে, ক্যারিয়নের বাংলা পড়া দিছে অবশ্য। ক্যারিয়ন মেডিকেলের কথাবার্তা। তো আমরা মেগা ক্যারিওসাইট বলতে যদি বলি, বড় নিউক্লিয়াস যুক্ত কিছু কোষ আছে কোথাকার? লাল অস্থিমজ্জার মধ্যে। লাল যে বোন ম্যারো আছে সেইখান থেকে এই মেগা ক্যারিওসাইট থেকে আমাদের এই অনুচক্রিকা গুলা আসতেছে, ঠিক আছে? তাইলে চিন্তা করো, বড় কোষগুলা থেকে ছোট কোষ তৈরি হচ্ছে, এ কি ধরনের ইনজাস্টিস! তাহলে এই জিনিসটা যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে গোল হয় ডিম্বাকার বা রডের মতো, দানাদার কিন্তু নিউক্লিয়াস বিহীন। তাহলে আমাদের যদি বলা হয় রোহিত আমাদের যে রক্তকণিকা গুলো আছে তার মধ্যে নিউক্লিয়াস যুক্ত কি আছে? শুধুমাত্র শ্বেত রক্তকণিকা। নিউক্লিয়াস বিহীন কি আছে? সেটা হচ্ছে অনুচক্রিকা আর লোহিত রক্তকণিকা, ঠিক আছে? কারণ সৃজনশীল আসে এরকম, দেখা যায় যেরকম লিখে দেয় যে রক্তকণিকা, এরকম লিখে দেয় রক্তকণিকা, এইখান থেকে দুইটা দিয়ে দেয়, এ আর বি। বি এর মধ্যে দেয় হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস আছে। আর এর মধ্যে দিয়ে দেয় হচ্ছে নিউক্লিয়াস নাই। এখন এর ভিতরে আবার দিয়ে দেয় এরকম দুই পার্ট, সি আর ডি। তাহলে সি আর ডি স্বাভাবিকভাবে এরা কারা হবে? একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, আর একটা হচ্ছে শ্বেত রক্ত আমাদের অনুচক্রিকা। আর বি হচ্ছে শ্বেত রক্তকণিকা, তুমি বুঝেই ফেলছো। তাহলে এইভাবে পরীক্ষায় কোশ্চেন আসে। এখন এদের আয়ুষ্কাল কত? 5 থেকে 9 দিন। তোমাকে যদি কোশ্চেন করে তাহলে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত ছিল? 120 দিন। অনুচক্রিকার কত? 5 থেকে 9 দিন। শ্বেত রক্তকণিকার কত কত ভাইয়া? শ্বেত রক্তকণিকার ফিক্সড না, কারণ শ্বেত রক্তকণিকা আছে 5 ধরনের, এক একটার ক্ষেত্রে এর আয়ুষ্কাল এক এক রকম। তোমার মুখস্থ করা লাগবে না, প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন আসো, আমাদের নেক্সট যেটা, সেটা কত পরিমাণে থাকে? 1.5 লাখ থেকে
4 লাখ পরিমাণে আমাদের অনুচক্রিকা থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের সময় থেকে আমি কিভাবে প্রিপারেশন নিছিলাম? মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসলে তোমাদের সময় থেকে আমি যেটা করছিলাম, আমি হচ্ছে ওই আমাদের সময় তো আর এরকম প্রি অ্যাডমিশন বা এই টাইপের কিছু ছিল না, আগে থেকে এরকম পড়ানো হতো না অ্যাডমিশন ওরিয়েন্টেড। তো সেটা পড়ানো হলে হয়তো বা আমাদের জন্য ভালো হতো, আগে থেকে আমরা পড়লে একটা গাইডলাইন পাইতাম। তো ওইটা যেটা করছিলাম আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংক কিনে নিজে নিজেই হচ্ছে ফার্স্ট ইয়ারের শুরুর দিকে না, বলতে গেলে আসলে ফার্স্ট ইয়ারের মাঝামাঝি সময় থেকে যখন আমার কাছে মনে হয়েছে যে আসলে মেডিকেলের জন্য এখনই একটু শুরু করা দরকার। এই যে তোমরা যেরকম এখন যে পজিশনে আছো না, সেকেন্ড ইয়ারে ওঠার আগে, আবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মাঝামাঝি টাইম, এই যে এই টাইমটাতে সে আমার কাছে মনে হয়েছিল যে এরকম আসলে পড়া দরকার। তখন হচ্ছে কিছু বাজার থেকে কিছু প্রিভিয়াস কোশ্চেনের যেসব প্রশ্ন ব্যাংক আছে ওইগুলো নিয়ে এসে দেখতাম যে এরকম আসলে কি রকম কোশ্চেন আসে, ওইভাবে হচ্ছে এমসিকিউ গুলো পড়ার ট্রাই করতাম। ওইখান থেকে আর কি শুরু। যাই হোক, আসো আমাদের এখান থেকে যদি চলে আসি, তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত অনুচক্রিকা থাকে। লোহিত রক্তকণিকা থাকে 50 থেকে 54 লাখ, শ্বেত রক্তকণিকা থাকে 4 থেকে 11,000, অনুচক্রিকা থেকে 1.5 থেকে 4 লাখ। এই যে এগুলো মিলাই মিলাই কেন বলতেছি, কারণ এটা পার্থক্য হয়ে যাচ্ছে, একবারে তোমার পার্থক্য পড়া হয়ে যাচ্ছে। এটা পেয়ে গেছি। এদের কাজ কি? কাজের কথা যদি বলি, আমাদের প্রথমে আসা যেরকম এখানে বলা হয়েছে একটা অস্থায়ী প্লেটলেট প্লাগ তৈরি করে। সে আমাদের অনুচক্রিকার ইংলিশ নাম কি? প্লেটলেট বা প্লাটিলেট, যেটাই বলো। তো এই যে এরা কি করে, একটা প্লেটলেট প্লাগ তৈরি করে, যেটার কারণে কি হয়, রক্তপাত বন্ধ করে। এখন তুমি চিন্তা করো যে আমাদের একটা হচ্ছে রক্তবাহিকা আছে, ঠিক আছে, রক্তবাহিকার এইখানটায় মনে করো ফুটা হয়ে গেছে, তো এই ফুটা দিয়ে তো রক্ত বের হয়ে আসবে, তাই না? এখন ফুটা দিয়ে রক্ত বের হয়ে আসতে গেলে এই ফুটাটাকে বন্ধ করার একটা চেষ্টা করতে হবে, সেটা তো জমাট বাঁধানোর জন্য সময় লাগবে। তাহলে তাৎক্ষণিকভাবে কি করা দরকার, এই ফুটাগুলা তুমি চিন্তা করো তো, এইটা এরকম তুমি 2 পিন প্লাগ দেখো না, আমরা পিন দিয়ে দিই এখানে সুন্দর করে। আবার যদি তুমি চিন্তা করো 3 পিন প্লাগ আছে, সেগুলো পিন দিয়ে দিলে এগুলো কি বন্ধ হয়ে যায় না? তোমাদের আমি আরো একদম স্পেসিফিক ডেমো দেখাই। আসো আমাদের এইখান থেকে যদি হচ্ছে আমি দেখাই, আমার এইখানে ল্যাপটপে যেটাতে হচ্ছে তোমাদের কুইজ গুলো দেখতে দিচ্ছি বা এইগুলো করতেছি, সেটা এই যে দেখো তুমি এইখানে যদি খেয়াল করো, এইখানে হচ্ছে কি, এটা হচ্ছে সব প্লাগ। এখন এই প্লাগ গুলার ক্ষেত্রে তোমাদের যদি আমি বলি যে এই প্লাগ গুলার ক্ষেত্রে এই যে এখানে ছিদ্রগুলো আছে, তাই না, এই ছিদ্রগুলো আছে দেখো, এই ছিদ্রগুলা খোলা, তার মানে এটা যদি রক্তবাহিকা হইতো, ছিদ্র দিয়ে রক্ত বেরোতে থাকতো। এখন সেই ছিদ্রগুলা আটকানো লাগবে, সেটার জন্য রক্ত জমাট বাঁধার জন্য সময় লাগবে। তাহলে তাৎক্ষণিক অস্থায়ী ভাবে একটা কাজ করা দরকার না? তাহলে এই যে দেখো, এই যে হচ্ছে একটা কি প্লাগ না, এই প্লাগটা যখন এইখানে এসে এইটার মধ্যে সুন্দর করে, এই যে এটা খোলা আছে, এইটার মধ্যে যখন এসে ফিট হয়ে যাচ্ছে, এটা কি লক হয়ে গেল না, আটকায় গেল। তাহলে এইখান থেকে এখন আর রক্ত আসার চান্সটা কমে যাবে। এটা কি স্থায়ী না? এটা তো আমি খুলে ফেলতে পারবো এরপর। তাহলে এইরকম এই অস্থায়ী প্লাটলেট প্লাগ তৈরি করে, ঠিক আছে। তাহলে এটা কি দিয়ে হয়? এই অনুচক্রিকা দিয়ে হয়, সেই জন্য এই প্লাগের নাম হচ্ছে আমাদের প্লাটিলেট প্লাগ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমরা এইখান থেকে এইটা পেয়ে গেছি। তো যাই হোক, আমাদের হাতে কলমে শিক্ষার শেষ নাই। তাইলে আসো, আমাদের প্লাটিলেট প্লাগটা আমরা পেয়ে গেছি। এখন তুমি চিন্তা করো, রক্তের রক্তবাহিকার এইখানটায় ফুটা হয়ে গেছে, তার মানে রক্তবাহিকার এখানে কি ক্ষতি হয়েছে না? এখন বাইরে থেকে তো আমরা একটা প্লাগ সিস্টেম দিয়ে দিছি, আটকায় গেছে, কিছুটা রক্তপাত কমে গেছে, কিন্তু ওই ভিতরে যে ক্ষতটা আছে ওইটা ঠিকঠাক করা লাগবে না, রিপেয়ার করা লাগবে। এখন রক্তবাহিকার যে প্রাচীর, এই প্রাচীরটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম, এটা হচ্ছে রক্তবাহিকার প্রাচীর। এই এন্ডোথেলিয়ামে যে ক্ষতটা হয়েছে, এটা পূরণ করা লাগবে। তার মানে এন্ডোথেলিয়ালের আবরণের পুনর্গঠন করা লাগবে, কারণ কেটে গেছে, কেটে গেলে সে ক্ষতি হয়েছে, সেটা পূরণ করা লাগতেছে। ঠিক আছে, এটা পেয়ে গেছি। এখন যেটা হয়, মনে করো তোমার একটা রক্তবাহিকা, এই যে রক্তবাহিকাটা, ঠিক আছে, মনে করো এই হচ্ছে আমাদের রক্তবাহিকাটা আছে, এই রক্তবাহিকাটা এ একটা রক্তবাহিকা, বি আর একটা রক্তবাহিকা ধরে নাও। এখন এখান থেকে মনে করো কেটে গেছে, এখানে হচ্ছে রক্ত ছিল, এই রক্তগুলো এখান থেকে গলগল করে পড়তেছে। এটার ক্ষেত্রে কি হয়েছে দেখো, এই সামনের মাথাটা এইরকম সরু হয়ে গেছে, ঠিক আছে, এইটার মাথাটা এরকম চওড়া আছে, রক্তবাহিকার সম্পূর্ণ রক্ত এখান থেকে এরকম ভাবে আসতেছে, আর এখানেও কেটে গেছে, তো
তো কেটে গেলে এই জায়গাটা কি হয়েছে, সরু হয়ে গেছে, সংকুচিত হয়েছে, হয়ে এইখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। এখন বলতো একই সময়ে এ আর বি দুইটার ক্ষেত্রে কোনটার থেকে রক্তক্ষরণটা বেশি হবে? হ্যাঁ হ্যাঁ, জুমার নামাজের আগে ছেড়ে দিব, চিন্তার কিছু নাই। জুমার নামাজ তো আমিও পড়তে যাবো, চিন্তার কিছু নাই। তো আসো, এ থেকে রক্তক্ষরণ বেশি হবে, তাই না? তাহলে এখন তুমি বলো, আমাদের রক্তবাহিকা যখন কোথাও কেটে যাবে, তখন এ অবস্থায় থাকা ভালো নাকি বি অবস্থার সৃষ্টি করা ভালো? অবশ্যই বি অবস্থার সৃষ্টি করা ভালো, কারণ সংকুচিত হয়ে গেলে, ওই প্রাচীরটা সংকুচিত হয়ে গেলে ওখান থেকে রক্ত কম বের হবে। এই কাজটা করার জন্য এই অনুচক্রিকা থেকে সেরোটোনিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়। টোন মানে কি, টনিসিটি মানে হচ্ছে টান। তো এই যে টান যেটা আছে, বা হচ্ছে টান মানে এর ভিতরে দেখা যায় যে সংকোচনের কারণে টান দিয়ে এটাকে ছোট করে ফেলে, ঠিক আছে? তোমরা এটা আরো খুব ভালোভাবে বুঝতে পারবা কিভাবে জানো? ওই যে কোলবালিশ আছে না, কোলবালিশের কাভার যখন তুমি আটকাও, আটকানোর সময় মুখটার ক্ষেত্রে যখন এসে দড়ি দিয়ে টান দাও, টান দিলে দেখবা যেরকম কাভারের মুখটা ছিল এত বড়, সেটা সংকুচিত এইটুকু হয়ে গেছে না? তাহলে এইটার মতো ঠিক এই যে সংকোচনটা, রক্তপাত যাতে বন্ধ হয় সেটার যে সংকোচন, সেটার জন্য সেরোটোনিন ক্ষরণ করে, যেটা হচ্ছে এই রক্তবাহিকাকে দ্রুত সংকুচিত করে রক্তপাতটা কিছু পরিমাণে কমায় দেয়, ঠিক আছে? আর শুধুমাত্র শ্বেত রক্তকণিকাই ফ্যাগোসাইটোসিস করে তা না, কিছু কিছু ক্ষেত্রে, যেরকম কিছু কার্বন কণা, তারপর হচ্ছে ইমিউন কমপ্লেক্স, ভাইরাস, এগুলাকে আমাদের অনুচক্রিকাও চেষ্টা করে কিছুটা ভক্ষণ করা, খুব বেশি পারে না, অল্প পরিমাণে। ইমিউন কমপ্লেক্স মানে কি? ইমিউন কমপ্লেক্স হচ্ছে যেটা হচ্ছে তোমার প্রতিরক্ষার জন্য ব্যবহৃত কিছু কমপ্লেক্স, মানে হচ্ছে অনেকগুলো একসাথে মিলে যেটা তৈরি করতেছে প্রতিরক্ষায় সাহায্যকারী অনেকগুলা গঠন একসাথে মিলে, সেটা বলে ইমিউন কমপ্লেক্স। এগুলো হচ্ছে ভক্ষণ করতেছে, ক্লিয়ার? তাহলে আমাদের এই হচ্ছে আমাদের এই রক্তের অংশক্রিয়ার কাজ। তাহলে আমরা রিপিট করি, প্ল্যাটলেট প্লাক তৈরি করলো, রক্ত যাতে হচ্ছে না বেরোতে পারে। কমানোর জন্য, রক্তপাত কমানোর জন্য সেরোটোনিন ক্ষরণ করলো। এছাড়া কি করলো, কেটে গেছে যেহেতু ক্ষত হয়েছে, ক্ষতটা পূরণ করা লাগবে, এন্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠন করতেছে, সাথে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করতেছে। কি কি? এই যে কার্বন কণা, ইমিউন কমপ্লেক্স, ভাইরাস, এগুলাকে খেয়ে ফেলতেছে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন তাইলে আমাদের কোথাও কেটে গেছে, কেটে গেলে অনুচক্রিকায় কি করবে? রক্ত জমাট বাঁধাবে না? রক্ত জমাট বাঁধানোর জন্য, তাহলে এটার জন্য আসলে রক্ত জমাট বাঁধার 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। আজকে আমরা দেখব কিভাবে রক্ত আমাদের জমাট বাঁধে, এরপর আমাদের ছুটি, ঠিক আছে? তাহলে আসো, ইমিউন কমপ্লেক্স হচ্ছে যেগুলো তোমার হচ্ছে ওই প্রতিরক্ষা কাজ করে শেষ করে ফেলছে, সেইগুলাকে ভক্ষণ করতেছে, চিন্তার কিছু নেই। তাহলে এখন আসো, হ্যাঁ, যেগুলো আমি দাগাই দিই এগুলোর জন্য মেডিকেল এনাফ হবে ইনশাল্লাহ, চিন্তা কিছু না, মেডিকেল এগুলা বোর্ড টোড সবগুলো এনাফ হবে। যেটা বলতেছিলাম, রক্ত জমাট বাঁধার জন্য অনুচক্রিকা আছে। অনুচক্রিকা একা তো আসলে কাজ করে না, এটার জন্য কিছু ফ্যাক্টর কাজ করে, সেটাকে বলা হয় কি? ক্লটিং ফ্যাক্টর। কি বলা হয়? ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর। ক্লট মানে হচ্ছে জমাট। ক্লট মানে কি? ক্লট মানে হচ্ছে জমাট। তার মানে রক্ত জমাট বাঁধার জন্য যে ফ্যাক্টর গুলো দায়ী, সেটাকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। এগুলো কোথায় থাকে? রক্তের মধ্যেই আছে। ওই যে আমরা পড়ছিলাম যে প্লাজমায় আমাদের ক্লটিং ফ্যাক্টর থাকে, রক্ত জমাট বাঁধার উপাদান থাকে, সেই ক্লটিং ফ্যাক্টর কয়টা আছে? 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, ঠিক আছে? এই 13টা ক্লটিং ফ্যাক্টর সবগুলো তোমাদের লাগবে না, মাস্ট জানা লাগবে যেগুলো, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তার মধ্যে প্রথম 4টা জানা লাগবে। কিভাবে? প্রথম 4টা তুমি মনে রাখবা, ফুল, পরে, টুপ, করে। তোমরা তো পড়ালেখা করবা না, এই জন্য ফুলই পড়ে। তাহলে ফুল, পরে, টুপ, করে, তার মানে ফুল দিয়ে মনে রাখবা ফাইব্রিনোজেন, পরে দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন, টুপ দিয়ে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে? তাহলে এই যে ফুল, পরে, টুপ, করে, এই 4টা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, আর এই 4টাকে বলা হয় গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টর। তার মানে 13টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলা? এই 4টা, ঠিক আছে? তার মধ্যে পরীক্ষা যদি আসে কোন আয়নটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এখানে আছে একটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তার মানে ক্যালসিয়াম আয়ন রক্ত জমাট বাঁধায় সাহায্য করতেছে। আর গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টর কোনগুলা? ফুল, পরে, টুপ, করে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। তার মধ্যে খেয়াল করে বলতো, এই দুইটা ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন, এইগুলা তুমি এর আগে কোথায় পড়ে আসছো? আরে ধপাস করে পড়লে দেখা যাবে যেরকম ধপাস করে একটা ভুল হয়ে গেছে, থ্রম্বোপ্লাস্টিন আর ধপাস করে মিলাইতে পারতেছে না। তাহলে দেখো, ভেরি গুড, তাহলে আমরা পেয়ে গেছি
প্রথম বিনার ফাইব্রিনোজেন আমরা প্লাজমা প্রোটিনে পাইছিলাম, তাই না? জিপিএ 5, আরে অস্থির, সব পড়া হয়েছে দেখি। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছিলাম। এবার আসো বাকি যেগুলো আছে, এগুলা থেকে কোনগুলো তোমার মনে রাখতে হবে। দেখো ফ্যাক্টর 5 একটা আছে যেটাকে বলা হয় ল্যাবাইল ফ্যাক্টর। ফ্যাক্টর 6, মজার ব্যাপার হচ্ছে ফ্যাক্টর 6 এটা আসলে নাই, কিন্তু এখনো আবিষ্কার হয় নাই, কিন্তু এটা নাম দেওয়া রাখছে অ্যাক্সিলারিন। এটার আগেরটা হচ্ছে প্রো অ্যাক্সিলারিন। প্রো মানে হচ্ছে কি আদি, মানে আগে। অ্যাক্সিলারিনের আগে হচ্ছে প্রো অ্যাক্সিলারিন। 6 নাম্বার বলতে আসলে নাই, ঠিক আছে? এটুকু মনে রাখো, বিজ্ঞানীদের ইচ্ছা হয়েছে দিয়ে রাখছে। 7 নাম্বার হচ্ছে স্টেবল ফ্যাক্টর। 8 নাম্বার আছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। এইটা আমাদের মনে রাখতে হবে যে ভাই 8 নাম্বার কোনটা। 8 নাম্বার হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। অ্যান্টি মানে হচ্ছে বিরোধী, কিসের বিরোধী? হিমোফিলিয়া। তার মানে আমাদের হিমোফিলিয়া নামে এক ধরনের জেনেটিক রোগ হয়, যার কারণে দেখা যায় কারোর কেটে গেলে রক্ত জমাট, মানে রক্ত জমাট বাঁধতেই চায় না, থামেই না। কারণ কি? হিমোফিলিয়ার ক্ষেত্রে এই এই ক্লটিং ফ্যাক্টরটা নাই। এই ক্লটিং ফ্যাক্টরটা থাকলে রক্ত জমাট বাঁধতে সুবিধা হইতো, কিন্তু এই ক্লটিং ফ্যাক্টর নাই বলে যাদের হিমোফিলিয়া রোগ আছে তাদের এই ক্লটিং ফ্যাক্টরটা নাই, তাদের ক্ষেত্রে দেখা যায় যেরকম প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়, আর রক্তক্ষরণের কারণে তারা মারাও যায়, ঠিক আছে? তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এবার আসো ফ্যাক্টর 9, এটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। এই ক্রিসমাস ফ্যাক্টরের কারণেও হিমোফিলিয়া হয়। না থাকলে কি হয়? না থাকলে হিমোফিলিয়া হয়। তার মানে হিমোফিলিয়া দুইটা কারণে হয়, দুইটা ফ্যাক্টরের অভাবে। এটার কারণে হয় হিমোফিলিয়া বি, আর এটার কারণে হয় হিমোফিলিয়া এ। তার মানে এই দুইটা মনে রাখতে হবে, 8 আর 9। 8 আর 9, প্রথম চারটা, 8 নাম্বারটা, 9 নাম্বারটা, এইগুলা মাস্ট মনে রাখতে হবে। বাকিগুলা না মনে রাখতে পারলেও সমস্যা নাই। 10 নাম্বার আছে হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর। 11 হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। এই হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, যদি আসলে এটা খুবই রেয়ার কেস, খুব একটা বেশি লাগবে না। 12 নাম্বার হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর, বিজ্ঞানীদের নাম অনুসারে তুমি বুঝতেই পারতেছো। 13 হচ্ছে ফাইব্রিন স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে হিমোফিলিয়া হচ্ছে এক ধরনের জেনেটিক রোগ, যেটার কারণে মানুষের রক্ত জমাট বাঁধতে পারে না। যাদের এইসব রোগ আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা কাচ্চারা ওই 15-16 বছরের আগেই অনেকে মারা যায়, ম্যাক্সিমামই 15-16 বছর আগেই মারা যায়। কারণ কোথাও না কোথাও দেখা যায় যে ব্লিডিং হয়ে রক্ত জমাট বাঁধতে পারে না, হেমোরেজ হয়ে মারা যায়। ইন্টারনাল হেমোরেজও হইতে পারে, বাইরে কোথাও কেটে টেটে গেলে সেটার কারণে হইতে পারে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা এখানে লিখে রাখি। ডক্টর হচ্ছে RX লিখে, RX মানে হচ্ছে ট্রিটমেন্ট, যেগুলো হচ্ছে তোমার ওষুধ দেওয়া হচ্ছে, মেডিসিন যেগুলা। এখন আসো আমাদের এই কুইজটার অ্যান্সার দাও, রক্ত জমাট বাঁধতে কোন ধাতব আয়ন সহায়তা করে? 4 নাম্বার কুইজ। আরে তোমাদের শান্ত ভাইয়া চলে আসছে। শান্ত ভাইয়ার ঘুম থেকে এত দেরিতে কেন উঠছে এটা তোমরা জিজ্ঞেস করো, ফেসবুকে আছে, ক্লাসের শেষে জিজ্ঞেস করো, এখন ক্লাস করো। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ভেরি গুড। অনেকেই গত সিকোয়েন্স মিলাইতে যে ডি তে দাগাই দিছিল আল্লাহর নামে, কিন্তু ওই যে এরা এই জন্যই তো আগের বার বলে দিচ্ছি যে এটা হচ্ছে আসলে ডি, যাতে মানে সিরিয়াল অনুযায়ী আসছে। তাহলে কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে ক্যালসিয়াম, তাই না? তাহলে ক্যালসিয়াম আয়ন আমরা একটু আগে পেয়ে গেছিলাম, ক্যালসিয়াম হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে আসো আমরা হচ্ছে এবার দেখে ফেলি রক্তটা কিভাবে জমাট বাঁধতেছে, তাইলে আমাদের শেষ। এইটা হচ্ছে আমাদের তোমার ঘ নাম্বার কোশ্চেন বা গ নাম্বার কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে করো তুমি কোথাও যাচ্ছ বা কোনো কারণে কোথাও কেটে গেছে, সেটা তুমি রিক্সা দিয়ে পড়ে হোক, বা হচ্ছে সাইকেল চালাচ্ছিলা, অথবা যে কোনো কারণে হোক, অথবা রান্না বান্না করতেছিলা, অথবা ইফতার বানানোর চেষ্টা করতেছিলা, অথবা ইফতার বানাই হয়েছে, ইফতার বানানোর সময় দরকার নেই, রক্তপাত হলে তো হচ্ছে আমরা জানি যে রোজার সমস্যা। তো তার থেকে আমরা হচ্ছে মনে করো ইফতারের পরে তুমি রোজায় ধরছিল, তখন কাটাকাটি করতে যায় কিছু একটা হয়েছে, আল্লাহ না করুক কোথাও কেটে গেছে। তার মানে কোথাও কেটে যাওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবে রক্তটা কি হয়, বাইরে বেরোয় আসে না? তুমি প্রথমে চিন্তা করো তো, আমাদের রক্ত ভিতরে কেন জমাট বাঁধে না, আমাদের রক্তবাহিকার ভিতরে? তাহলে এই প্রথম কথাটা হচ্ছে রক্ত কেন রক্তনালীর ভিতরে জমাট বাঁধে না। তার কারণ, প্রথম কারণ যদি আমরা বলি, প্রথম কারণে আমরা পাইছিলাম কি, হেপারিন আছে আমাদের রক্তে। হেপারিন কি? হেপারিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট, কোয়াগুলেন্ট। এখন কথা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট মানে কি? অ্যান্টি মানে হচ্ছে বিরোধী। এখন কোয়াগুলেন্ট আসলে কি?
কোয়াগুলেন্ট মানে যে জমাট বাঁধায়, তো অ্যান্টি কোয়াগুলেন্ট মানে যে জমাট বাঁধতে দেয় না, তার মানে জমাট বাঁধার বিরোধী, যে বিরোধী দল। তাহলে এই হেপারিন সে হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না। এই জন্য আমাদের শরীরে নর্মালি যে যখন রক্ত চলাচল হচ্ছে কখনো জমাট বাঁধে না, তাহলে দেখা যেত জায়গায় জায়গায় জমাট বাঁধে, তুমি সুন্দর করে ওইখানে জমাট বাঁধছে, তুমি উপরে যায় পাড়ি জমাইছো, তাহলে এই ঘটনা ঘটে যেত। তাহলে এই হেপারিন থাকার কারণে আমাদের শরীরে যে কোনো জায়গায় উড়াধুরা জমাট বেঁধে যাচ্ছে না। তাহলে এই যে জমাট বাঁধতেছে না, এটা পেয়ে গেছি। আর কি আছে? আর রক্ত স্রোতের গতি, রক্ত স্রোতের গতি, রক্ত স্রোতের গতি অনেক বেশি। এই বেশি হওয়ার কারণে স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো যে কোথাও যদি কোনো জমাট বাঁধতে চায়, মনে করো একটা রাস্তায় সবাই অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে, ওইখানে যদি কোনো জমাট বাঁধতে যায়, দেখা যাবে যে এরকম ধাক্কা দিয়ে উড়াই দুড়াই দিয়ে চলে যাবে, তাই না? তাহলে সবাই অনেক স্পিডে চলতেছে, রক্ত যেহেতু অনেক স্পিডে চলতেছে, ওর সামনে কোনো কিছু জমাট বেঁধে আটকায় থাকার সুযোগ নাই, স্রোতের মধ্যে দিয়ে ভেসে চলে যাবে। এই জন্য রক্ত নর্মালি জমাট বাঁধতে পারে না। ঠিক আছে, এরপরে আসো, এই যে রক্তনালীর যে প্রাচীর দেখো, এই যে রক্তনালীর যে প্রাচীর গুলো আছে, এই প্রাচীর গুলো খুবই মসৃণ, স্মুথ। তার মানে রক্তনালীর প্রাচীর স্মুথ, মসৃণ। মসৃণ হলে যেটা হয়, স্লিপ করে না। আমরা টাইলসের উপর দেখবা, টাইলসের উপর আমরা সুন্দর করে শু পরে স্লিপ করতাম স্কুল কলেজে, স্কুলে থাকতে। তো এই যে মসৃণ হলে স্লিপ করা যায়, কিন্তু মসৃণ না হলে খসখসে এসে আটকায় যায়। তো এই যে আটকায় যাওয়াটা, আটকায় যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যেরকম আমাদের ভেঙে যাইতে পারে রক্ত বাহিকা, রক্ত কণিকা, সেই কারণে আমাদের জমাট বাঁধতে পারে। কিন্তু যেহেতু মসৃণ, এই জন্য জমাট বাঁধতে পারে না। তো আমাদের খ নাম্বার কোশ্চেনে যদি আসে যে রক্তনালীর ভিতরে রক্ততঞ্চন হয় না কেন, সুন্দর করে লিখে দিতে পারবা হেপারিন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট আছে যে জমাট বাঁধতে দেয় না, রক্তস্রোতের গতি অনেক বেশি থাকে, এছাড়া রক্তনালীর প্রাচীর মসৃণ হয়, সেই জন্য পারে না। ঠিক আছে, এখন আসো তাহলে রক্ততঞ্চন কিভাবে হচ্ছে। দেখো, আমাদের এই যে হেপারিন তো যখন কেটে যায় রক্ত, তখনও তো হেপারিন থাকে ভাই, তাহলে তখন কেন রক্ত জমাট বাঁধে? কারণ যখন দেহে কোথাও কেটে যাচ্ছে, অনুচক্রিকাটা এতক্ষণ ভিতরে ছিল, এখন বাইরে যখন আসতেছে বাতাসের সংস্পর্শে, বাতাসের সংস্পর্শে অনুচক্রিকা চলে আসতেছে। এই যে বাতাসের সংস্পর্শে যখন অক্সিজেনের সংস্পর্শে চলে আসতেছে অনুচক্রিকা, তখন কি হচ্ছে? অনুচক্রিকা ভেঙে যাচ্ছে। অনুচক্রিকা কি হয়? অনুচক্রিকা ভেঙে যায়, ভেঙে যায়। তো এই যে বাতাসে অক্সিজেনের সংস্পর্শে যখন অনুচক্রিকা আসলো, কখন আসছে? যখন কেটে গেছে, কেটে গেলে তখন হচ্ছে সুন্দর করে সে অক্সিজেনের সংস্পর্শে, বাতাসের সংস্পর্শে এসে অনুচক্রিকাটা ভেঙে যাচ্ছে। এই যে ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে এর ভিতর থেকে, অনুচক্রিকা ভেঙে ভিতর থেকে এক ধরনের উৎসেচক আসে বা এক ধরনের পদার্থ আসে, সেটার নাম কি? থ্রম্বোপ্লাস্টিন। এই যে থ্রম্বোপ্লাস্টিন, এটা কত নাম্বার ক্লটিং ফ্যাক্টর দেখো তো? আমরা কিন্তু এর আগে পড়ে আসছি, থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে 3 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। এই যে থ্রম্বোপ্লাস্টিনটা কোথা থেকে আসতেছে? অনুচক্রিকা ভেঙে অনুচক্রিকার ভিতর থেকে আসতেছে। এইবার এই থ্রম্বোপ্লাস্টিনটা প্রথম কাজ করবে, যে তাকে বাধা দিত রক্ত জমাট বাঁধতে, হেপারিন, ওরে যায় বলবে তুই এতক্ষণ অনেক নড়াচড়া করছিস, রক্ত জমাট বাঁধতে দিস নাই, এবার চুপচাপ থাক, তা নাহলে মাইর দিব। তো মাইরের উপরে তো কোনো ওষুধ নাই, ও চুপচাপ থাকে। হেপারিনরা অকেজো করে দেয়, দিয়ে বাকি থ্রম্বোপ্লাস্টিন গুলা ক্যালসিয়াম আয়নের সহযোগিতা নেয়, কারণ হেপারিনরা অকেজো করতে যে ওর অনেক এনার্জি চলে গেছে, হেল্প করার জন্য এবার ক্যালসিয়াম আয়ন চলে আসে। এসে সে প্রথমে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। প্রো মানে কি? আদি না বসি, প্রো মানে হচ্ছে আদি বা আগের, তার মানে প্রোথ্রম্বিনকে থ্রম্বিন মানে সক্রিয় করে ফেলে। আদিকালে সে নিষ্ক্রিয় অবস্থায় ছিল, এখন সে সক্রিয় হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের থ্রম্বিন, সে কি করবে? সে এবার এই থ্রম্বিন এবার কি করবে? ফাইব্রিনোজেনের উপর কাজ করবে, ফাইব্রিনোজেন। দেখো, নামের শেষে বা নামের আগে যদি প্রো থাকে আর নামের শেষে যদি ওজেন থাকে, ওজেন থাকলে, ওজেন অথবা প্রো এগুলো থাকলে বুঝবা সেগুলো হচ্ছে নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয় জানো? তোমাকে একটা এক্সাম্পল দিই, দেখো, ওজনটা আমি মনে রাখি হচ্ছে ওজন দিয়ে। এখন যারা আল্লাহ রসুলের মধ্যে যাদের ওজন আছে, মানে ভালোই আছে, আমার কথাই যদি চিন্তা করো, আমি দেখা যায় যে এরকম একটু নিষ্ক্রিয় থাকতে পছন্দ করি, নড়াচড়া একটু কম করি, মনে করো তোমাদের জিম ভাইয়ের মতো তিরিং বিরিং অত বেশি করতে পারি না। তো এই যে আমি হচ্ছে চুপচাপ থাকি, নিষ্ক্রিয় থাকার চেষ্টা করি, যত নড়াচড়া কম করা যায় আস্তে ধীরে নড়াচড়া করে, দেখা যাচ্ছে যেরকম তোমাদের পড়াই দিচ্ছি। তো এই জন্য দেখা যায় যেরকম ওজন যাদের বেশি তারা একটু নিষ্ক্রিয় থাকতে পছন্দ করে, তাহলে যাদের নামে ওজন আছে তারা হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে ফাইব্রিনোজেন
এরা হচ্ছে নিষ্ক্রিয়। ঠিক আছে, এবার এই নিষ্ক্রিয়টাকে সক্রিয় করতে হবে। তার মানে এইটাকে ফাইব্রিন, ফাইব্রিন ওজেনটা বাদ দিয়ে দিছে, ফাইব্রিন তৈরি করবে। ফাইব্রিন শব্দটা কোথা থেকে আসছে? ফাইব্রিন আসছে হচ্ছে ফাইবার থেকে। ফাইবার মানে কি? সুতা না? এখন একটা জায়গায় মনে করো তোমার কেটে গেছে, এই জায়গাটা, এই জায়গাটা কেটে গেছে, এখন ওই জায়গাটায় কেটে গেলে আল্লাহ রসুলের মতো তুমি একটা সুতা দিয়ে কি এখানে জমাট বাঁধাতে পারবা? পারবা না। তার মানে এটা ব্লক করার জন্য অনেক এরকম সুতা লাগবে। এই যে অনেকগুলো সুতা আসতেছে, এই সুতাটাকে বলা হচ্ছে, আগে ফাইব্রিন একটা ছিল যেটাকে বলা হয় মনোমার, এখন অনেকগুলা ফাইব্রিন মিলে ফাইব্রিন জালক তৈরি করছে যেটাকে বলা হয় ফাইব্রিন পলিমার। এই জালকগুলো এখানে এসে জালের মধ্যে সৃষ্টি করে ফেলছে। এবার এই জালের মধ্যে রক্তের যে লোহিত রক্তকণিকা বা অন্যান্য অংশ আছে সেইগুলো এসে সুন্দর করে জমাট বেঁধে রক্তটাকে আটকায় দিচ্ছে। এখানে এসে লোহিত রক্তকণিকা গুলো এখানে এসে আটকায় যায়, আটকায় গেলে ওই জায়গাটা পুরোটা ব্লক হয়ে যায়, ব্লক হয়ে গেলেই রক্তটা জমাট বেঁধে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের এইখানকার যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। আমি আরেকবার রিপিট করি, দেহে কোথাও ক্ষত সৃষ্টি হয়েছে, বাতাসের সংস্পর্শে চলে আসছে অনুচক্রিকা, অনুচক্রিকাটা ভেঙে গেছে, ভেঙে যে ওর ভিতর থেকে থ্রম্বোপ্লাস্টিন আসছে, এসে প্রথমে যে সুন্দর করে হেপানিরের কানের নিচে একটা দিছে যে তুই অকেজ হয়ে যা, চুপচাপ থাক, তখন এই ক্যালসিয়াম এসে থ্রম্বোপ্লাস্টিনকে হেল্প করে প্রথ্রম্বিন নিষ্ক্রিয় ছিল তাকে থ্রম্বিনে সক্রিয় করছে। সক্রিয় হওয়ার পরে তার মনে হয়েছে আমি একা সক্রিয় হবো কেন, আরো একজনের করি, সে ফাইব্রিনোজেনকে সক্রিয় করে ফাইব্রিন তৈরি করছে, মানে ফাইবার একটা সুতা তন্তু। এই ফাইব্রিন মনোমার থেকে পরবর্তীতে অনেকগুলো এরকম ভাবে প্রক্রিয়া তৈরি হয়ে ফাইব্রিন জালক তৈরি হয়েছে। এই জালের মধ্যে লোহিত রক্তকণিকা আটকায় ওইখানে ব্লক করে দিয়ে রক্ত জমাট বাঁধায় ফেলছে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে হেপারিনের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে না দেওয়া। হেপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না, অ্যান্টিকোয়াগুলেন্ট বলছিলাম না, যে রক্ত জমাট বাঁধতে দেয় না তাদেরকে বলা হয় অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, তাহলে না আমি কোনো মারামারির মধ্যে নাই। ঠিক আছে, তাহলে আসো, এইগুলো হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন। এখন বলো, এই যে জিনিসগুলো সুন্দর করে হচ্ছে ফ্লোচার্ট দেওয়া আছে, ইনশাল্লাহ পারবা কিনা একটু জানাও, যে ভাই পারবা কিনা। ঠিক আছে, পারবো কিনা এটা একটু জানাও। এখন আসো আমরা এটাই একটু দেখে ফেলি, আমাদের রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা আমরা একটু আগাই নি। এইবার আমাদের রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা দেখবো মেনলি। এই যে দেখো এখানে ক্ষত সৃষ্টি হয়েছে, এই ক্ষত সৃষ্টি হয়েছে, এখানে জালক সৃষ্টি হচ্ছে, এখানে দেখো লোহিত রক্তকণিকা যে সুন্দর করে আটকে যাচ্ছে, তাই না? এখানে দেখো এই যে জালক সৃষ্টি হয়েছে, এখানে লোহিত রক্তকণিকা আটকে যাচ্ছে। এই প্রক্রিয়াটাই হচ্ছে আমরা এখন দেখবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বেসোফিলের ভিতরে হেপারিন থাকে, সেটাই হচ্ছে সে ক্ষরণ করে। এই যে দেখো প্লেটলেট বা অনুচক্রিকা, এটা হচ্ছে এখন রক্ত জমাট বাঁধা হয়। এই যে আমাদের কোলাজেন ফাইবার থাকে, এটা তোমরা হচ্ছে যখন পরবর্তীতে পড়বা তখন পাবা। এই যে অনুচক্রিকা গুলো দেখো বাতাসের সংস্পর্শে আসছে, এখানে এসে একটা সুন্দর করে এখানে জালক সৃষ্টি করার কাজ করতেছে। ঠিক আছে, এইখানে সুন্দর করে লোহিত রক্তকণিকা গুলা ফেসে যায়, আটকায় যায়। ঠিক আছে, এই যে দেখো এই যে ফাইব্রিন তন্তুগুলা, এই যে দেখো তন্তুগুলা, এই যে তন্তুগুলা এসে ফাইব্রিনোজেন এইগুলা এসে এখানে পুরাটা জাল দিয়ে আটকায় দিছে পুরাটা। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের এখানে হিসাবগুলো হয়। তোমরাও আছো পোলাপান, আমাদের এখানে গালিব ভাই আসছে, গালিব ভাইয়ের ক্লাস শেষ করে, ভাই এখানে পোলাপান বলছে হ্যাঁ আজকে, আচ্ছা তোমাদের গালিব ভাইয়া হচ্ছে একটু অসুস্থ হয়ে পড়ছে, তোমাদের আজকে যে দুপুরের ক্লাসটা ওইটা হচ্ছে পরবর্তীতে একদিন তোমাদের নিয়ে নিবে ইনশাল্লাহ, চিন্তার কিছু নাই। তোমাদের জন্য ব্রেকিং নিউজ, যেটা শুনে তোমরা তো হচ্ছে একদিক দিয়ে একটু কষ্ট পাচ্ছ যে গালিব ভাই অসুস্থ, কিন্তু মনে মনে তোমরা খুব খুশি যে ক্লাস হবে না, এটা আমরা জানি, বুঝছো? তো এখানে ভাই হচ্ছে পোলাপান একজন বলতেছে 2x স্পিড দিয়ে যদি জিম ভাইয়ের ক্লাস দেখা হয় তাহলে নাকি মনে হয় জিম ভাই নাকি নাচতেছে। জিম ভাইয়া তাহলে বুঝো যে কতটুকু তোমাদের জন্য ডেডিকেটেডলি চেষ্টা করে, বুঝছো? আজকে এই ক্লাসই লাস্ট। ঠিক আছে, তো যাই হোক, ওরে আমরা তো হচ্ছে ভুলে গেছিলাম যে একটা ভিডিও চলতেছিল। যাই হোক, এই যে দেখো এখানে যে জালকটা ছিল, এই জালকের মাধ্যমেই দেখো পুরাটা হচ্ছে আমাদের রক্ত আটকে যাচ্ছে, জমাট বেঁধে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এইখানকার এই যে এরকম একটা জালক সৃষ্টি করে, যেটার মধ্যে সব আটকায় যে রক্তটা জমাট বাঁধায় ফেলে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে হিসাব নিকাশ। তাহলে এইটা আমরা পেয়ে গেছি। এখন আসো আমাদের এখানে বলছে, দেখো কুইজ নাম্বার 5, ক্ষতস্থানের থ্রম্বোসাইটের ভাঙনের ফলে যে উৎসেচকটি বের হয় তার নাম কি? তাহলে এখন তুমি তোমরা নিজেরাই বলো যে ভাইয়া থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট মানে অনুচক্রিকা, অনুচক্রিকা ভেঙে কি বের হয়েছিল?
অন্ত্যেষ্টিকা ভেঙে কি বের হয়েছিল? হচ্ছে আমরা এটা বন্ধ করে দিই, কারণ জাতির উদ্দেশ্যে দেওয়ার কারণে জাতিরা সবাই সুন্দর করে উত্তর দেখে ফেলে আগে থেকে। যেটা আমি বলছি ভাই যে রোজা রেখে এটা ঠিক না, ইথিক্স এর একটা ব্যাপার আছে বুঝছো, রোজা রেখে এটা করাটা একদমই ঠিক না। তাহলে এই যে দেখো, আমরা দেখো থ্রম্বোসাইট ভেঙে আসছিল থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন। এই যে দেখো আমরা হচ্ছে যদি দেখে আসি, এই যে থ্রম্বোসাইট ভেঙে বা অনুচক্রিকা ভেঙে থ্রম্বোপ্লাস্টিন আসছিল না, তাহলে কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, এইটা আসতেছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে অনুচক্রিকা কিভাবে রক্ত জমাট বাঁধাচ্ছে সেই সব জিনিস হিসাব নিকাশ আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন আসো আমাদের লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে রক্ত যে জমাট বাঁধলো, খেয়াল করে দেখবা জমাট বাঁধার পরে সাইড দিয়ে চিপা চাপা দিয়ে একটু তরল পদার্থ বের হয়ে আসে না, যাদের রক্ত জমাট বাঁধছে, রক্ত কেটে গেছে, কেটে যাওয়ার পরে সেইখানে শুকায় গেছে, শুকায় যাওয়ার পরে দেখবা সাইড দিয়ে চিপা চাপা দিয়ে একটুখানি হলেও পানি বের হয়ে আসে বা তরল পদার্থ বের হয়ে আসে, মনে আছে? নিজেদের যখন কাটছে ওই যে অংশটা বের হয়ে আসে, সেটাকেই বলা হচ্ছে সিরাম। তার মানে কোথাও রক্ত জমাট বেঁধে গেছে, জমাট বেঁধে শুকায় যাচ্ছে, ওর সাইড দিয়ে একটুখানি রক্ত বেরিয়ে আসলো, রক্ত না আসলে তরল পদার্থ, ওই তরলটাকেই বলতেছি আমরা কি? সিরাম। ওইটার সাথে পার্থক্য কি জানো? ওইখানে তোমার কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না। ক্লটিং ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন তো থাকেই না, তার সাথে 2, 5 আর 8 এই ক্লটিং ফ্যাক্টরও থাকে না। ঠিক আছে? তাহলে এইটা জাস্ট খুব বেশি ইম্পর্টেন্ট সিরামের ক্ষেত্রে। সিরামে কোনটা থাকে না? ফাইব্রিনোজেন থাকে না, বা অন্যান্য যেসব ক্লটিং ফ্যাক্টর ওইটাও বেশিরভাগ থাকে না। এই জন্য সিরাম কিন্তু রক্ত জমাট বাঁধাইতে পারে না। সিরাম রক্ত জমাট বাঁধাইতে পারবে না, কারণ ওর মধ্যে ক্লটিং ফ্যাক্টর নাই। তাই সিরামটা আসলে কি, তোমরা এখন দেখো, আরে ফেস ক্রিমে যে সিরাম ইউজ করা হয়, ঠিক আছে, ওই সিরাম হচ্ছে মানে একেবারে তোমার হচ্ছে কেটে বেড়ে চলে আসছে ওইটা ধরে সিরাম বানায় ফেলছে তা না, কিন্তু সিরাম ওইখান থেকে আসতেছে আর কি, চিন্তার কিছু নাই। তো যাই হোক, আমরা হচ্ছে এই হচ্ছে সিরামের হিসাব নিকাশ। তাহলে আমাদের আজকের ক্লাসের একেবারে লাস্ট প্রান্তে চলে আসছি। নেক্সট দিন আমরা একটা যে জিনিসগুলো নিয়ে পড়বো, তার একটা পার্ট আমরা হচ্ছে পড়ছিলাম লসিকা। লসিকা কিন্তু আমরা আগের ক্লাসে একটুখানি আলোচনা করছিলাম। এই দুইটা জিনিস তুমি দেখো, দেখে তুমি একটু চিন্তা করো তাহলে নেক্সট দিন আমরা আসলে কি পড়বো। ঠিক আছে? এই জিনিসগুলো তুমি হচ্ছে অনেকবার রাস্তাঘাটে দেখছো, বিশেষ করে দেখা যায় যে এরকম ফার্ম গেটের আশেপাশে যারা আছো, দেখা যায় যে ফার্ম গেটে বা বিভিন্ন জায়গায় কিছু দেখা যায় যে এরকম পথে ভিক্ষুক থাকে, যাদের এক পা অনেক বড়, এরকম মানে অনেক বেশি ফুলে টুলে আছে, এইরকম রুগী দেখছো তোমরা। আবার আমাদের ক্ষেত্রে যেটা হয়, এইখানে দেখা যাচ্ছে যেরকম টনসিল ফুলে যায়। এই যে জিনিসগুলো আমরা কিন্তু সচরাচর সামনেই দেখে ফেলি। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা নিয়ে আমরা পড়ালেখা করবো, এগুলা কেন হচ্ছে আর এগুলো আসলে কি। ঠিক আছে? এগুলাই আমাদের নেক্সট ক্লাসে পড়া। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা এই যে জুম্মার নামাজ নিয়ে চিন্তা করে হয়েছিলা, 12টার সময় কার বাসার ওইদিকে যেন আজান দিছে, আমি আসলে হিসাব মিলাইতে পারি নাই, তারপর চিন্তার কিছু নাই, আমরা টাইম মতো ইনশাল্লাহ শেষ করতে পারছি। আহ এবার তোমরা হচ্ছে আরামসে, গালিব ভাই বলছে যে তোমরা এখন যতক্ষণ ইচ্ছা নামাজ পড়তে পারো, চিন্তার কিছু নাই। আমাদের ক্লাস শেষ, আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বেঁচে থাকলে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর আজকের বিকালের ক্লাসটা কিন্তু ক্যান্সেল। আল্লাহ হাফেজ।